আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের 47তম বিসিএস এর এবং ইংরেজি বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের ভয়েস পার্ট 2 এর ক্লাসে। কতদিন কিন্তু আমরা ভয়েসের উপরে পার্ট 1টা অর্থাৎ আমরা টেন্সের উপরে যাবতীয় ভয়েসটা শেষ করেছিলাম। আজ কিন্তু আমরা ভয়েস পার্ট 2 নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? যদি শোনা যেতে থাকে ক্লিয়ারলি কমেন্টস করে জানাবেন। তারপরে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, দেখতে পাচ্ছি সাবরিনা প্রিয়া, এমডি নাজমুল হোসেন, আকাশ লীনা সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মুক্তা দেবনাথ, শুভ্রা দেবী নমস্কার জানিয়েছেন। আচ্ছা, রেহেনা পারভিন, হৃদয় হাসান, মারিয়া হোসেন, আনিকা উর্মি লিখেছেন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, সবাই লিখেছেন ক্লিয়ার। এখন আমরা শুরু করবো হচ্ছে আমাদের মেইন যে টপিক, সেখানে আমরা চলে যাব। আচ্ছা, একজন কি জানি একটা প্রশ্ন করেছিলেন। আচ্ছা, রাজ রহমান লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া, হেলথ ক্যাডার থাকবে না, এটা কি 47 থেকে নাকি নেক্সট? আচ্ছা দেখেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি বলে? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলে যে যখন যে সরকার ক্ষমতা থাকবে সেই সরকার কিন্তু আসলে নিত্য নতুন অনেক কিছু পরিবর্তন করবে, অনেক কিছু নিয়ম চেঞ্জ করবে। দেখেন, একটা সরকার সাপোজ যদি একটা সরকার 5 বছর, আচ্ছা আমি বাদ দিলাম 10 বছরই থাকুক, একটা সরকার 5 বছর কিংবা 10 বছর তারা আসলে ক্ষমতা আছে। এখন এই 5 বছর 10 বছর পরে যখন ক্ষমতা চেঞ্জ হবে, যখন আবার নতুন সরকার ক্ষমতা আসবে, সে নতুন সরকার কিন্তু আসলে কিছু না কিছু নিয়ম নীতি মানুষের জন্য আসলে নিয়ে আসবে। সাপোজ এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা যে সমস্ত আসলে শিক্ষা নীতি দিয়েছিলেন, যেমন সৃজনশীল পদ্ধতি এবং আরো এক্সট্রা ব্লা ব্লা অনেক সিদ্ধান্ত কিন্তু তারা আসলে নিয়েছিলেন শিক্ষানীতির ক্ষেত্রে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার এসে করলো কি, নতুন সরকার এসে করলো কি, নতুন সরকার তারা কিন্তু আসলে সেই আগের মানে আওয়ামী লীগ সরকারের সেই শিক্ষানীতিটা কিন্তু তারা আসলে বিলুপ্তির পথে, অর্থাৎ সেই নীতি অনুযায়ী এখন কিন্তু চলবে না, এখন নিত্য নতুন কোনো এখন কিন্তু আবিষ্কার হচ্ছে। তো যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার এখন যারা যারা বলছেন যে আমাদের আপনার হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা ক্যাডার, আমি আপনাদের সরাসরি বলি যে স্বাস্থ্য এবং শিক্ষা ক্যাডার সেটা আসলে থাকবে না। এখন আসলে থাকবে না এই কথাটা শুধুমাত্র, থাকবে না এই কথাটা শুধুমাত্র এখন কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র হচ্ছে মুখের কথা। আপনি জেনে থাকবেন, যদি কোনো একটা বিষয়, সাপোজ আপনি বিসিএস এ প্রিলিমিনারি পাশ করলেন, বিসিএস এ রিটেন পাশ করলেন, বিসিএস এর যে ভাইবা পরীক্ষা, আপনি ভাইবা তো আসলে সেখানে পাশ করলেন, তো আপনি বিসিএস প্রিলি রিটেন ভাইবা পাশ করে আপনি স্ট্যাটাস দিলেন যে আলহামদুলিল্লাহ আমি ক্যাডার হয়ে গিয়েছি। আপনি বিসিএস প্রিলি রিটেন ভাইবা পাশ করা মানে যে আপনি ক্যাডার হয়ে চাকরিতে জয়েন করবেন এমন কিন্তু আসলে বিষয় না, 100% বিষয় না। কি হবে, আপনার এই প্রিলি রিটেন ভাইবার পরে কিন্তু আপনার একটা ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন আসলে দেখবে যে আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, আপনার বিরুদ্ধে কোনো হামলা আছে, আপনি কোনো ধরনের অকারেন্সে জড়িত আছেন কিনা। যদি তারা দেখতে পারে যে আপনি একদম নিট অ্যান্ড ক্লিন, যে আপনি আসলে কোনো ধরনের কোনো কিছু জড়িত নাই, তারপরে তারা একটা প্রজ্ঞাপন দিবে, এবং সেই প্রজ্ঞাপনটা দিবে হচ্ছে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক একটা প্রজ্ঞাপন দেওয়া হবে যে আমরা এই লোককে অমুক ক্যাডারে সুপারিশ করছি, যে তাকে আসলে এই ক্যাডারে আসলে নেওয়া যেতে পারে। আপনাকে যে সাপোজ আপনি পুলিশ ক্যাডার হলেন, তখন কিন্তু পুলিশ ক্যাডারের সংশ্লিষ্ট সেক্টর অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু মূলত আপনার নিয়োগ প্রক্রিয়া মানে একদম ডিটেলস মানে তাদের ওখানে আপনাকে যে আসলে সম্পন্ন করতে হবে। যারা কেউ যদি আবার ফরেন ক্যাডার হয়, তাকে আবার যেতে হবে হচ্ছে তার যে নির্দিষ্ট মন্ত্রণালয়, যেমন তার হচ্ছে ওই ফরেন মিনিস্ট্রি, তাকে আসলে সে আন্ডারে তাকে আসলে কাজে সে ক্যাডারে আপনাকে যোগদান করতে ওই মন্ত্রণালয় কিন্তু আসলে দিতে দিতে যেতে হবে। তো সবকিছু কিন্তু একটা
সবকিছু কিন্তু একটা প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন মানে হচ্ছে আসলে লিখিত। প্রজ্ঞাপন মানে হচ্ছে সবকিছু আসলে লিখিত বিষয়ের উপর নির্ভরশীল। বাংলাদেশের কোনো কিছু কিন্তু আসলে মুখে অনেক কিছুই রটে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আসলে অনেক কিছুই ঘটে না। তো আমাদের যে আজকে যে মতটা দেওয়া হয়েছে, এটা জাস্ট শুধুমাত্র একটা মুখের কথা, যে আসলে সামনে স্বাস্থ্য শিক্ষা ক্যাডার থাকবে না। যদি এটাকে বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাকে সেটা অবশ্যই প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে। সেই প্রজ্ঞাপন আকারে জারি করতে করতে সেটা কমপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে 47তম বিসিএস এর আগে এটা কখনোই সম্ভব নয়। এবং আগামী বছর যদি ইলেকশন হয়, সাপোজ 2000, একদম খোলাখুলি বলছি যে 2000, এটা হচ্ছে 2024 চলে গেল, 2025 সাল কিংবা 2026-এর জানুয়ারিতে যদি নতুন করে ইলেকশন হয় এবং নতুন করে ইলেকশন আসা মানে হচ্ছে ইউনূস সরকার খতম, মানে ইউনূস সরকার টাটা বাই বাই, আবার নতুন করে ক্ষমতা আসবে হয় মানে যারা রাজনৈতিক দল আছে, হয় বিএনপি বা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে যারা নির্বাচিত হবে তারা কিন্তু আবার ক্ষমতা আসবে। এবং সেই ক্ষমতা এসে সাপোজ যদি দেখে যে তারা যদি মনে করে যে আমাদের আগের সরকার তারা স্বাস্থ্য শিক্ষাগার তারা আসলে বাতিল করেছিল, যে এটা বিসিএসে থাকবে না, দেখবেন যে আবার নতুন সরকার কিন্তু আবার ইচ্ছা করলেই তাদের এই নিয়মটা কিন্তু আবার আগের নিয়মে ফেরত আনতে পারে। তো বাংলাদেশে অনেক কিছু আসলে ঘটে, এবং তার থেকে সবচেয়ে বেশি হচ্ছে যে মুখের কথাকে অনেক বেশি বলা হয়। মুখে তো অনেক কিছু বলা যায়, তবে সেটা প্রজ্ঞাপন আকারে যতদিন তা পর্যন্ত আপনার হাতে আসবে না, যতদিন সেটা লিখিত কোনো কিছু হবে না, ততদিন আসলে বিলিভ করা যাবে না। এই হচ্ছে আমাদের মানে বাস্তব কথা। তো আশা রাখি আপনার এই কথার মাধ্যমে অনেকের প্রশ্নের উত্তর দিতে পেরেছি ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের ভয়েস পার্ট 2 থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, 47তম বিসিএস থেকে এটা আসলে থাকবে না। আচ্ছা আচ্ছা, আপনাদের লেকচার শিট নিয়ে আমি কিছু কথা বলি। আচ্ছা, লেকচার শিট নিয়ে আমি কিছু কথা বলি, লেকচার বুক নিয়ে কিছু কথা বলি। আচ্ছা, প্রথমত আমাদের এই যে ব্যাচটা, এই ব্যাচটার মধ্যে আমার টার্গেট হচ্ছে 130 প্লাস ওঠানো, যে কোনো মূল্যে আমাদের হচ্ছে 130 প্লাস ওঠানো। তা আমি কিন্তু প্রায় বলে থাকি, বিসিএস এ কেউ যদি 125 থেকে 130 মার্কস সে যদি প্রিলিমিনারির মধ্যে রাখতে পারে, কেউ যদি 125 থেকে 130 পায়, সে 100% সে প্রিলিমিনারি পাস করবে, কারণ বিসিএস এ কাট মার্ক আসলে এর বেশি ওঠে না। তো আমার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে 130 প্লাস পাওয়ার প্রিপারেশনটা আমাদের কয় মাসে কমপ্লিট করতে হবে? আমাদের 4 মাসে কমপ্লিট করতে হবে। তো বিসিএস এর 47তম বিসিএস এ স্পষ্টভাবে উল্লেখ আছে, স্পষ্ট যে লিখে দিলাম, স্পষ্টভাবে আসলে সেখানে উল্লেখ আছে 47 বিসিএস সার্কুলারে, যে পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময়কাল হচ্ছে মে মাস। পরীক্ষা সম্ভাব্য সময়কাল হচ্ছে মে মাস। আমি ধরে নিলাম যে মে মাসে পরীক্ষা হলো না, মে মাসে যদি আসলে পরীক্ষা না হয়, সর্বোচ্চ গেলে আসলে জুন মাসে পরীক্ষা হয়েই যাবে। মানে পরীক্ষা যদি জুন মাসে না নেয়, তাহলে পরবর্তী যে বিসিএস সার্কুলার 48তম যে বিসিএস সার্কুলার, সেটা কিন্তু টাইম মতো আসবে না। অর্থাৎ জুন মাসে পরীক্ষা 100% হবে, এটা কিন্তু বলা যায়। যদি যদি সে কোনো মতে মে মাসে আসলে পরীক্ষা না হয়, তাহলে দেখেন আপনার হাতে সময় আছে কয় মাস? ডিসেম্বর তো চলেই গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। দেখেন আপনার কিন্তু যদি ধরা যায়, আপনার সময় কিন্তু আছে হাতে 4 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আপনার সময় আছে কিন্তু হাতে 4 মাস। এই 4টা মাসের জন্য আপনাকে যদি আমি একটা বিসিএস এ যে টাইপের আসলে বই আছে, বিসিএস এ সকল বিষয়ের জন্য আপনি যদি প্রত্যেকটার একটা একটা করে যদি আসলে বই কিনেন, সব মিলিয়ে আসলে সেখানে বইয়ের পৃষ্ঠা হয়ে যাবে কমপক্ষে হলো গরিবানা পক্ষে 4,500 পৃষ্ঠা হবে। আপনি যদি প্রতিটা বাজারে যে সমস্ত আসলে বই আছে, আপনি যদি গরিবানা পক্ষ প্রত্যেকটা বিষয়ের জন্য একটা করে বই কিনেন, সেক্ষেত্রে বইয়ের পৃষ্ঠা হবে 4,500, সেক্ষেত্রে বইয়ের পৃষ্ঠা হবে 4,500। কেউ যদি মনে করেন যে আমি বাজার প্রত্যেকটা বই কিনে বাসায় বসে আসলে ধুমায় পড়ে বিসিএস আমি শেষ করে দিব, আপনি বিশ্বাস করেন আপনার 4,500 পৃষ্ঠার বই কমপ্লিট করতে আপনার মিনিমাম লাগবে হচ্ছে কমপক্ষে 2 বছর। এই 4,500 পৃষ্ঠা যদি আপনাকে আসলে কমপ্লিট করতে হয়, মিনিমাম আপনাকে লাগবে হচ্ছে 2 বছর। এবং দেখা যায় আপনি 2 বছর পরেও যে এই বিষয়গুলো মনে রাখতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং এই 4500 পৃষ্ঠার যে আপনি বইগুলো কিনছেন, এই 4500 পৃষ্ঠার যে আপনি যে পড়বেন, এর মধ্যে এই 4500 পৃষ্ঠার মধ্যে 3500 পৃষ্ঠায় এমন ভাবে সাজানো, সেখান থেকে কোনো ধরনের বিসিএস এ প্রশ্ন হবে না। এই 4500-এর ভেতরে 1000 পৃষ্ঠা আছে, 1000 পৃষ্ঠার মধ্যে আবার 500 পৃষ্ঠা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর বাকি 500 পৃষ্ঠা হচ্ছে আপনাকে হেল্পিং, মানে হচ্ছে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। তো বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু কখনোই ধরতে পারবে না, যার আগে এক্সপিরিয়েন্স নাই, সে আগে বিসিএস পরীক্ষা বসে নাই,
এবং যার আসলে এটা এক্সপিরিয়েন্স কিন্তু সহজে সবার থাকে না, থাকলে ওই সবারই বিশেষ হয়ে যেত। আপনি কিন্তু খুব কোনোভাবে আসলে ধরতে পারবেন না যে আসলে এই 4,500 পৃষ্ঠার বইয়ের মধ্যে কোন 500 পৃষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই 500 পৃষ্ঠার মধ্যে 150-140টা টপিক আছে যেখান থেকে বিসিএস এ প্রশ্ন আসবে, এবং কেউ যদি শুধুমাত্র টপিকগুলো কমপ্লিট করে সে বিসিএস এ মানে 130 কিন্তু সে পাবে, ওঠাতে কিন্তু পারবে। তো আমি যে কথা বলছিলাম যে আপনাকে যদি আমি একটা মোটা বই এখন যদি আমি একটা ধরে দেই, আপনি আপনার যতটুকু পড়ার ভেতর এখন কনসেন্ট্রেশন আছে আপনার তত কনসেন্ট্রেশন থাকবে না, কারণ আপনার সময় কয় মাস, আপনার সময় কিন্তু আছে। এই দেখেন সময় কিন্তু আমি একদম কাগজে কলমে হিসাব করে দিচ্ছি, আমি কিন্তু কোনো ধরনের ফল হিসাব দিচ্ছি না। মে মাস যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে টাইম আছে কিন্তু আপনার 4 মাস, আর যদি সেক্ষেত্রে 1 মাস পেছায়, এটা যদি কিন্তু উপর নির্ভর করে, পেছাতেও পারে নাও পেছাতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার সময় থাকে 5 মাস। এখন আপনাকে এই 4 মাসের জন্য আমি যদি আপনাকে একটা মোটা বই ধরিয়ে দিই, যেখানে আসলে পরীক্ষা পৃষ্ঠা থাকবে 1500+, তাহলে আপনি তো পরীক্ষা প্রিলিমিনারি 4 মাস কমপ্লিট করতে পারবেনই না। আপনি এতদিন যা জানতেন সেগুলো আপনি অনেক সময় এই চাপে পড়ে অনেকে ভুলে যাবেন। সাপোজ আপনি না ভুলতে পারেন, আর একজন শিক্ষার্থী কিন্তু ভুলে যাবে। তো আমাদের যে সিস্টেমটা, আমাদের যে ব্যাচের সিস্টেমটা, সেটা হচ্ছে আমরা যা বলছি স্মার্ট ধারা। আমাদের স্মার্ট ধারা আমরা কি করব, আমরা হচ্ছে এই ব্যাচে স্মার্ট ধারা আমরা টোটাল কিন্তু আমরা 4 মাসের ভেতরে, আমার 4 মাসের মধ্যে টোটাল কিন্তু আমরা 120টা লাইভ ক্লাস নিব, 120টা লাইভ ক্লাস নিব। 120টা লাইভ ক্লাসের পাশাপাশি আমরা এই ব্যাচে আমরা এই ব্যাচে 60টা এক্সাম নিব, আমরা এই ব্যাচে 60টা এক্সাম নিব, এবং সাথে আমরা মডেল টেস্ট নিব। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে আমরা যে আপনাকে প্রতিদিন কমপ্লিটের জন্য আমরা কিন্তু ডে 1, ডে 2, ডে 3 এভাবে কিন্তু আমরা প্রতিদিন আপনার আসলে কতটুকু খাদ্য খাওয়ার প্রয়োজন। আমি একটু আগে প্রাইমারি নিবন্ধন ব্যাচে বলেছি যে আপনি যদি মনে করেন যে আজকের যে খাবারটা, আপনি যদি মনে করেন যে আজকের খাবারটা সহকারে আমি আগামী আজকে শুধু খাবার খাবো, এবং আগামী 3 দিন আমি কোনো খাবার খাবো না, এবং আগামী 3 দিনের খাবার আমি আজকে রাতের মধ্যে, আমি রাতে একদিনে খেয়ে নিবো, আমি একবেলা আজকে রাতে একবেলা আজকে খেয়ে নিবো, এবং 3 দিনের খাবার একদিনে খাবো, এবং আমি আগামী 3 দিন কোনো ধরনের আসলে খাবার খাবো না। তো এটা করলে দেখা যাবে কি আপনার ভেতরে আসলে উল্টো রিয়াকশন দেখা দিয়েছে, এবং উল্টো রিয়াকশনের কারণে আপনার কিন্তু পরিস্থিতি এমন নাজুক হতে পারে যে আপনাকে হসপিটালও যেতে হতে পারে। তো যে কথা বলছি, আমাদের কথা হচ্ছে ভাই বিসিএস এ 130+ পাওয়ার জন্য আমাদের যতটুকু পড়ার প্রয়োজন আমরা ততটুকুই পড়বো। আমাদের প্রয়োজনের বারে আমাদের অতিরিক্ত করে কিছু পড়ার দরকার নেই, কারণ আমাদের টার্গেট কিন্তু প্রিলি পাস করা। আমাদের টার্গেট কিন্তু আসলে মানে বিদ্যার জাহাজ হওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য না, এবং আমাদের ওই 13-14 ঘন্টা লেখাপড়া করতে হবে। এবং আমাদের পাশে একজন আছেন, আমি পেইড ব্যাচে বললাম যে উনি বিসিএস কনফিডেন্সের মতো একটা জায়গায় তিনি কোচিং করছেন টানা 3 বছর রানিং। এই 3 বছর রানিং হওয়ার পরেও তিনি মানে বিসিএস তো প্রিলিমিনারি রিটেন ভাইবা পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে তো ক্যাডার হয় মূলত, কিন্তু ওই ভাই বিসিএস কনফিডেন্স নীলক্ষেত শাখায় টানা 3 বছর ধরে তিনি ক্লাস করছেন। তো তিনি রিটার্ন তো দূরে থাক, তিনি এই 3 বছরের মধ্যে একবার প্রিলিমিনারি পাস করতে পারেন, একবার প্রিলিমিনারিও তিনি আসলে পাস করতে পারেন। তো আমি তাকে কৌশল বসে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি প্রিলিমিনারি পাস করা না করার কারণ কি। ছেলেটাও শীষে পড়ে, বরিশালের মনে হয় কোনো একটা সরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আমি বললাম যে ভাই আপনি যে প্রিলিমিনারি পাস করতে পারলেন আপনি 3 বছরে, তিনি আমাকে 3 বছর হিসাব দিল যে তিনি ঢাকার শহরে কোচিং, এবং এখানে যে ঢাকার একটা মানে থাকার তো খরচ আছে, থাকা করা একটা কিন্তু ভালো একটা হিউজ খরচ যায়। তো তিনি আমাকে হিসাব দিল তার 3 বছরে প্রায় 4 লক্ষ টাকা, তিনি 3 বছরে প্রায় 4 লক্ষ টাকা তিনি মানে ব্যাচেলর অবস্থায় তিনি 4 লক্ষ টাকা খরচ করেছেন। এবং ছেলেটা খুবই সহজ সরল, এবং তিনি বললেন যে তার গ্রামে একটা জমি ছিল, সেই জমিটা মনে হয় কত জানি বললো 10 লক্ষ না কয় টাকা তিনি আসলে বিক্রি করেছেন। জাস্ট তার ওই একটা জমি ছিল, জাস্ট বিক্রি করার মেইন উদ্দেশ্য হচ্ছে সে ঢাকায় যাবে, সে ঢাকায় যাওয়ার পরে সে কোচিং করবে, এবং কোচিং করার পরে সে বিসিএস হোক অন্য একটা চাকরি সে কিন্তু করবে। অলরেডি কিন্তু তার 3 বছরে 4 লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে গিয়েছে। আমি যদি তার হিসাব করি, সে যদি আরো 1 বছর যদি আসলে লাগায়, সে যদি আরো 1 বছর থাকে, আরো 1 বছর কিন্তু তার কমপক্ষে আরো 1 লক্ষ টাকা কিন্তু খরচ হবে। তো দেখেন সে কিন্তু জমি বিক্রি করে এসে এখানে কিন্তু বিসিএস কম্পিটিশনের জায়গায় কিন্তু কোচিং করছে। কয় বছর প্রিলি দিছে? 3 বছর প্রিলি দিছে। প্রিলিমিনারি এখন পর্যন্ত আসলে পাস করতে পারে না। সামনের 47তম বিসিএস যে পাস করতে পারবে এরকম কিন্তু আসলে গ্যারান্টি নাই। তো ওই ভাইয়ের মতো এরকম চিত্র কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আছে যারা বছরের পর বছর শুধুমাত্র প্রিলি পরীক্ষা দিয়ে যাচ্ছে, এত টাকা খরচ করে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের সন্তান, নিম্নবিত্ত পরিবারের সন্তান, এর জমি ছাড়া বাড়িতে কিছুই নাই, কিংবা আরো অনেকে আছে যাদের শুধুমাত্র কোনো জমি জাতি কোনো কিছুই নাই। এরকম পরীক্ষার্থী কিন্তু আসলে বিসিএস এ পরীক্ষা অংশ নিতে এসেছে। অর্থাৎ যেটা বুঝলাম, যেটা আসলে আমার থিওরিতে বললাম, ওই ভাইয়ের প্রিলিমিনারি পাস না করার মেইন কারণ হচ্ছে
ওই আগের সেই মানধাতারা আমলের ধারা স্ট্র্যাটেজি ফলো করে, এবং সেখানে দেখলাম তিনি আসলে কমপক্ষে তার যে যার যে বইয়ের টেবিল আছে সেখানে কমপক্ষে মনে হয় 20-22টা বই আছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি কোনো একটা বইয়ের আমাকে বলেছে একদম সরাসরি, কোনো একটা বই দেখা যায় তিনি একটা 100 পৃষ্ঠা পড়েছেন, কোনো একটা বইয়ের 100 পৃষ্ঠা পড়েছেন, দেখা যায় তিনি 100 পৃষ্ঠা আবার বাদ দিয়ে অন্য একটা বই থেকে 50 পৃষ্ঠা পড়েছেন। এভাবে এভাবে আসলে তার প্রিলিমিনারি গতিপথ চলতে থাকে। তো আমি তাকে অনেক কিছু ধরিয়ে দিলাম, মানে যা যা বলার দরকার আমি তাকে আসলে বলেছি যে আপনার এই স্ট্র্যাটেজিতে পড়লে কিন্তু আসলে হবে না, আপনার দেখেন আপনি কিন্তু মানে গরিব ঘরের সন্তান, যাকে যা যা বলার দরকার বলেছি। তো দেখেন এই ওই ভাইয়ের মতো কিন্তু চিত্র আমাদের দেশের অসংখ্য সমাজে কিন্তু আছে। এবং তার কারণে দেখা যায় বিসিএস এ পরীক্ষা দিচ্ছে 4 লাখ, এবং 4 লাখ পরীক্ষা যদি আবেদন করে থাকে, এই 4 লাখের মধ্যে কমপক্ষে 3.5 লাখ পরীক্ষার্থী, কমপক্ষে সম্পর্কে 3 লাখ পরীক্ষার্থী তারা আসলে সঠিক হয়ে জানে না যে বিসিএস এ 130 পেলেই যে আমি পাস করতে পারবো। 130 প্লাস পাওয়ার জন্য 150 থেকে 155 টপিক, 130 প্লাস পাওয়ার জন্য 150 থেকে 155টা বিসিএস সিক্রেট টপিক আছে। এবং সিক্রেট টপিক যদি কেউ পড়তে পারে, এবং শুধু পড়লে হবে না, কেউ যদি বুকে হাত রেখে বলতে পারে যে আমি 150 টপিক আমি অ্যাটলিস্ট বিসিএস এর সিলেবাস বাদ দিলাম, কেউ যদি বলতে পারে বুকে হাত দিয়ে আমি বিসিএস এর জন্য 150 থেকে 155 যে টপিক দিব, সেই টপিকটা আমি এ টু জেড আমি একদম পারি, যেখান থেকে প্রশ্ন করলে পারি, আমি তাকে গ্যারান্টি দিচ্ছি যে সে যদি আল্লাহর রহমত থাকে সে 100% আসলে প্রিলিমিনারি পাস করবে। জাস্ট শুধুমাত্র 150 থেকে 155টা টপিক সে একদম এ টু জেড কমপ্লিট করবে। কমপ্লিট করার ফলে সে যদি আল্লাহর রহমত থাকে সে 100% বিসিএস পাস করবে, এর গ্যারান্টি নিশ্চয়তা আমি দিচ্ছি, যদি সে কমপ্লিট করতে পারে, না করতে পারলে হবে না। তো আমাদের এই ব্যাচের আমাদের মূল স্টাডিজ হচ্ছে, আমাদের স্টাডিজ এমন না যে আপনি আমাদের এখানে আপনাকে লেকচার বই ধরিয়ে দিব এবং আমরা লেকচার বই ধরিয়ে দেওয়ার পরে আমাদের আসলে ক্লাস নেওয়ার দায়িত্ব না, আমাদের এটা না। মনে রাখবেন যে বই পড়ে মানুষ যদি আসলে বই পড়ে শুধুমাত্র ক্যাডার হতো, তাহলে কিন্তু কেউ বিসিএস এর যে কোচিংটা আছে না, অর্থাৎ বিসিএস এর আমাদের শিক্ষকদের কিন্তু আসলে কোনো ধরনের গুরুত্ব থাকতো না। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি কোনো একটা বিষয়, আপনি কোনো একটা বই, আপনি যদি কোনো একটা বই পড়ে, সাপোজ কোনো একটা পড়া আপনি 100% কমপ্লিট করতে হবে, আপনি যদি শুধুমাত্র বই পড়েন বা শুধুমাত্র লেকচার বই পড়েন, শুধুমাত্র লেকচার বই পড়লে আপনি পড়াটার মনে রাখার পসিবিলিটি হার হচ্ছে 20%। আবার আপনি যদি সে 100%-এর মধ্যে আপনি যদি ক্লাস প্লাস বই পড়েন, অর্থাৎ যদি ক্লাসও করেন প্লাস যদি ওই বিষয় আসলে বইও পড়েন, সেক্ষেত্রে আপনার সেই বিষয়টা মনে রাখার হার কিন্তু 90%। এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আসলে ক্লাস। আপনাকে একটা ক্লাসে যা যা বোঝাবো, আপনি ওই টপিকটা একটু বইয়ের মধ্যে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে আপনি যদি ক্লাসটা না করতেন আপনি কিন্তু ওই বিষয় আসলে বুঝবেন না। তো আমাদের সব মিলিয়ে মূল কথা হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে 130 প্লাস পাওয়া। 130 প্লাস পাওয়ার জন্য আমাদের 3টা বিষয় ফলো করতে হবে। আবারও বলছি, এই কথাগুলো কিন্তু আর বলবো না। 1 নম্বর বিষয় হচ্ছে আমরা যে 120টা লাইভ ক্লাস নিব, 120টা লাইভ ক্লাস একদম একবার যা যা পড়াবো, 120টা লাইভ ক্লাস যা যা পড়াবো এ টু জেড আপনাকে আসলে এই বিষয়গুলো আসলে পারতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা যে ডে 1 ডে 2 দিয়ে, আমরা যে ডে 1 ডে 2 ডে 3 যে পড়াগুলো দিচ্ছি, এই পড়াগুলো আপনাকে বাসায় বসে আপনাকে অবশ্যই শেষ করতে হবে। এবং 3 নম্বর কাজটা হবে কি আপনার, 3 নম্বর কাজটা হবে হচ্ছে আমরা যে লেকচার শিটটা দিয়েছি, আমরা যে লেকচার বুকটা, দেখেন লেকচার বুকটা আমরা দুইভাবে দিব। লেকচার বুকটা আমরা যেটা এখন পাঠিয়েছি, সেই লেকচার বুকটা আপনারা বাসায় বসে কমপ্লিট করবেন। এবং আমরা যে পড়াটা আসলে দিচ্ছি, আমরা যে আসলে ডে 1 ডে 2 ডে 3 4 পড়াটা দিচ্ছি, আমরা যে বিষয়গুলো বাদ আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা সেগুলো লেকচার বুকটা আমরা কিন্তু পিডিএফ আকারে দিব, যাতে করে আপনাদের এই বিসিএস জার্নিটা কোনো প্যারা মনে না হয়, এবং আপনি যত আনন্দের সাথে বিসিএস এ পড়া পড়তে পারবেন, তত কিন্তু আপনি বিষয়গুলো মনে রাখতে পারবেন, এবং যত তাড়াতাড়ি বিষয়গুলো মনে রাখতে পারবেন, ধরতে পারবেন, ততই কিন্তু আপনার প্রিলিমিনারি পাস করার পার্সেন্টেজটা বেড়ে যাবে। এবং ওই যে ভাই বললাম যে কম্পিউটার কোচিং করে 3 বছর প্রিলিমিনারি টিকতে পারে নাই, ওই ভাইয়ের মতো 10 ইনশাল্লাহ আপনাদের হবে না। তো আশা রাখি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং আমরা যে গাইডলাইন অনুযায়ী দিব সেই গাইডলাইনগুলো আপনি ফলো করেন এবং আপনি আমাদের ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করছি ইনশাল্লাহ। তো আমরা কিন্তু এর জন্য সপ্তাহে 7টা ক্লাস দিয়েছি, আমরা কিন্তু সপ্তাহে 7টা ক্লাস দিয়েছি। আচ্ছা, আর একটা কথা, আমাদের অফিসটা হচ্ছে মানে 16 ডিসেম্বর বিজয় দিবসের ছুটি এবং শীতকালীন ছুটি সহকারে আমাদের অফিস 3 দিন হচ্ছে বন্ধ ছিল। আগামীকাল থেকে আমাদের অফিস পুরোদমে চলবে। তো যারা লেকচার বুক যাদের পাঠিয়েছে তারা অনেক কিন্তু আসলে পেয়ে গিয়েছেন, এবং যারা পাননি তারা এই সপ্তাহে বৃহস্পতিবারের মতো ইনশাল্লাহ পেয়ে যাবেন লেকচার বুকটা। আর আপনাদের যে কাজটা তো বলে দিলাম যে 3টা কাজ আপনাকে করতে হবে। এবং এর পাশাপাশি আমি বলেছি আপনাদের যে বিজ্ঞান, তারপর হচ্ছে নৈতিকতা সুশাসন, ভূগোল এবং আইসিটি
এই 4টা বিষয়ের জন্য আমরা আরেকটা শর্ট সাজেশন দিব সম্পূর্ণ ফ্রিতে। এই শর্ট সাজেশনটা আপনার বাসায় বসে কমপ্লিট করবেন। এবং আমাদের এই কোর্সে যদি আপনাদের আইসিটি ক্লাস নেওয়ার যদি প্রয়োজন হয়, যদি ভূগোল ক্লাস নেওয়ার যদি প্রয়োজন হয়, যদি বিজ্ঞান ক্লাস নেওয়ার যদি প্রয়োজন হয়, প্রয়োজন মধ্যে আমরা সেই ক্লাস ইনশাল্লাহ ব্যবস্থা করবো। আমরা এক কথা আপনাদের জন্য ইনশাল্লাহ কোনো কিছু কমতি রাখবো না। তবে জাস্ট আপনার একটা কাজ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করতে হবে। তো আজকে আমাদের পড়াটা আসলে দেওয়া হয়নি, আমাদের যিনি আসলে টাইপ করেন তিনি ছুটিতে গিয়েছেন, তিনি আমাদের রাতে চলে এসেছেন। আগামীকাল থেকে একদম কন্টিনিউয়াসলি আমাদের ডের পড়াগুলো আপনারা নিয়মিত কিন্তু এখানে পিডিএফ আকারে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এত কথাগুলো আসলে বললাম এই ক্লাসের শুরুতেই, আসলে যে কথাগুলো আপনাদের মনে থাকে যে বিসিএস এখন কিন্তু স্মার্ট ওয়ে খেলা, এবং আমি চাই যে আপনারা আমাদের স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিন এবং আপনাদের ওই ভাইয়ের মতো দশা না হয় যে ভাই কিন্তু টানা 3 বছরও বিসিএস কম্পিটিশনের মতো জায়গায় পড়ে প্রিলিমিনারি পাস করতে পারে না। আচ্ছা, তো আশা রেখে আপনার বিষয়গুলো বুঝেছেন। এবার চলে যাবো হচ্ছে আমাদের যে ক্লাস, সেখানে প্রবেশ করবো ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলেছেন মোবাইল দেখে তো পড়া তো সমস্যা আছে। মোবাইল থেকে যদি আপনাদের কারো সমস্যা থেকে থাকে, অনেকে মোবাইল দেখে আসলে পড়তে পারে না, পিডিএফ এর সমস্যা হয়, যেমন আমারও আসলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। আপনার যদি সমস্যা হয়ে থাকে, আপনি যে কোনো আমাদের পিডিএফ যেগুলো আমরা দিব, যে কোনো দোকানে গিয়ে আপনি প্রিন্ট করাতে পারবেন। আপনি যে কোনো দোকান থেকে প্রিন্ট করে আপনি কিন্তু খুব সহজে পড়তে পারবেন। ভাই, লেকচার শিট কি অনলি বাংলা অ্যান্ড ইংলিশ নাকি আরো আছে? অনলি বাংলা অ্যান্ড ইংলিশ আছে। লেকচার শিট গুলো হচ্ছে আমরা মানে হার্ড কপি সেটা বাংলা ইংলিশ দিয়েছি, এবং বাকি যে বিষয়গুলো লাগবে সেগুলো আমরা পিডিএফ আকারে লেকচার শিট আমরা আপনাদের প্রোভাইড করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? যাদের মোবাইল থেকে সমস্যা, বললাম যে আপনারা যে পিডিএফ গুলো দিব আপনারা চাইলে কিন্তু খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন যে কোনো দোকান থেকে। আচ্ছা স্যার, লেকচার বুক এখনো পাইনি, রাজশাহীতে একদিনের ভেতরে চলে আসার কথা। হ্যাঁ, আপনারা অনেকে যেটা পাননি, আমরা যেটা বললাম যে আমাদের অফিস বন্ধ ছিল বিজয় দিবস এবং আমাদের শীতকালীন ছুটি অনুযায়ী আজকে আমাদের অফিসটা খুলেছে, এবং আগামীকাল থেকে পরিপূর্ণভাবে কিন্তু আমাদের কার্যক্রম চলবে, এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনারা সবাই ইনশাআল্লাহ লেকচার বুকটা হাতে পেয়ে যাবেন। আচ্ছা, এখনই আমরা ক্লাসটি শুরু করব। আচ্ছা, আজকে আমরা ক্লাস টপিক হচ্ছে ভয়েস পার্ট 2 তে চলে যাব। আচ্ছা দেখেন, ভয়েসে দেখেন সারা দিন ধরে আসলে মানুষ ভয়েস শিখবে, কিন্তু ভয়েস দেখবেন বিসিএস পরীক্ষা তারা আসলে কমন পাবে না। কমন না পাওয়ার কারণই হচ্ছে বিসিএস ভয়েস সবচেয়ে বেশি দুইটা আসে, দুইটা বিষয় থেকে সবচেয়ে বেশি ভয়েস আসে। একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, একটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। দুইটা নিয়ম শিখিয়ে দিব, মানে দুইটা জায়গা থেকে পড়াবো। এবং গতদিন আমরা যেটা পড়েছিলাম অর্থাৎ ভয়েস পার্ট 1-এ টেন্স থেকে কমপ্লিট করেছিলাম টেন্সের ভয়েস গুলো। ওই টেন্সের ভয়েস থেকে বিসিএস এর ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আসলে মূলত এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, এই দুটো ভয়েস কিন্তু বিসিএস এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেন, সেই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে কিন্তু আসলে এই এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েসটা বেশি এসে থাকে। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে আমাদের রুলস 1 শুরু হবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, শুরু করবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস দিয়ে আমরা শুরু করবো আজকের ক্লাস। আচ্ছা, রুলস 1-এ যদি আসি, রুলস 1 দেখেন, যদি কোনো বাক্যে হু দ্বারা শুরু হয়, যদি কোনো বাক্যে হু দ্বারা শুরু হলে
সেই বাক্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে বাই হুম বসবে, প্রথমেই বাই হুম বসবে, বাই হুমের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসবে প্লাস হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে প্লাস হচ্ছে আমাদের যথারীতি ভি3 বসবে, ভি3 পর হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বলবে। যেমন যদি একটা বাক্য লিখি, দেখেন খুব সহজে যে আমরা করতে পারি, এবং এই রুলস গুলোতে কিন্তু বিসিএস এ আবার বলছি বেশি প্রশ্ন সেটাকে আছে। যদি বলি হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, এটা এসেছিল আমাদের হেয়ার। আচ্ছা, এই প্রশ্নটা এসেছিল হচ্ছে আমাদের 37তম বিসিএস পরীক্ষা, আমাদের 37তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটা এসেছিল। দেখেন প্রশ্নটা ছিল হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, অর্থাৎ আসলে কে এই গাছটা, আচ্ছা এই গাছটা কে এখানে রোপণ করেছে। দেখেন আমি আমাদের নিয়মটা কি বলেছি, যদি কোনো বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম নম্বর নিয়ম, যদি কোনো বাক্য হু দ্বারা শুরু হয়, দেখেন আমাদের বাক্যটা শুরু হয়েছে হু দ্বারা, অর্থাৎ হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, আসলে কে এখানে গাছটা রোপণ করেছিল। তাহলে দেখেন যদি হু দ্বারা শুরু হয়, মনে রাখবেন হু দ্বারা শুরু হলে এবং সেখানে যদি সেই বাক্যটাকে আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয়, তাহলে হু থাকলে প্রথমে আপনাকে যে বিষয়টা আনতে হবে, হু থাকলে প্রথমে আপনার শুরুতে আপনাকে হু এর বদলে আনতে হবে বাই হুম, হু এর বদলে আনতে হবে হচ্ছে আপনাকে প্রথমেই বাই হুম। আচ্ছা দেখেন বাই হুমের পরে আপনাকে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। আমি কিন্তু আপনাকে একদম প্রথম দিনেই অক্সিলারি ভার্ব কি ধারণা দিয়েছিলাম। তো দেখেন এই বাক্যের মধ্যে হু প্লান্টেড দিস ট্রি হেয়ার বাক্যটা কিন্তু আছে আমাদের পাস্ট টেন্সে, বাক্যটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে আছে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের মেইন যে সাবজেক্ট, এখানে মেইন সাবজেক্টটা কিন্তু আসলে দেখেন যেটা সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের দিস ট্রি। তো দেখেন দিস ট্রি এর সাথে অক্সিলারি ভার্বটা কোনটা যায়, দিস ট্রি কিন্তু সিঙ্গুলার, তো পাস্টের অক্সিলারি ভার্বটা কোনটা যায়, পাস্টের অক্সিলারি ভার্বটা কিন্তু ওয়াজ যায়, পাস্টের অক্সিলারি ভার্ব কিন্তু এখানে ওয়াজ যায়। তাহলে কিন্তু বাই হুমের সাথে আমরা অক্সিলারি ভার্বটা কিন্তু ওয়াজ পেয়েছি, তাহলে বাই হুম ওয়াজ পেলাম। আচ্ছা এবার দেখেন অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে, তাহলে দেখেন এই বাক্যের মধ্যে আমাদের অবজেক্টটা খুঁজে বের করতে হবে যে বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা। তাহলে দেখেন হু প্লান্টেড দিস ট্রি, আমি কি বলেছিলাম, যদি কোনো বাক্যের ফাইনাইট ভার্বকে হোয়াট দ্বারা অথবা হুম দ্বারা যদি প্রশ্ন করেন, যদি কোনো বাক্যের ফাইনাইট ভার্বকে হোয়াট বা হুম দ্বারা যদি প্রশ্ন করেন এবং যদি উত্তর পেয়ে যান, তাহলে সেটি উত্তরটা কি হবে, সেটি কিন্তু আসলে অবজেক্ট হবে। যেমন এই প্লান্টেড কিন্তু এখানে মূলত আসলে ফাইনাইট ভার্ব, প্লান্টেডকে যদি প্রশ্ন করি যে রোপণ করা, যে আমি আসলে হোয়াট দ্বারা প্রশ্ন করে আমি কি রোপণ করব, উত্তরটা কিন্তু পাচ্ছি দিস ট্রি, তাহলে কিন্তু দিস ট্রি কিন্তু এখানে আসলে অবজেক্ট। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের হচ্ছে অবজেক্টকে আমাদের সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের এখানে বসাতে হবে আমাদের দিস ট্রি, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট হিসেবে এখানে বসাতে হবে। তাহলে বাই হুম ওয়াজ দিস ট্রি আমরা পেলাম, অর্থাৎ দিস ট্রি এখানে আমরা একে অবজেক্টে সাবজেক্টে নিয়ে আসলাম। আচ্ছা এবার আমাদের ভি3 আনতে হবে। তাহলে দেখেন এই বাক্যের মধ্যে ভি3 কিন্তু প্লান্টেড দেওয়া রয়েছে, তাহলে এখানে প্লান্টেড হচ্ছে বাক্যের মধ্যে এখানে আসলে ভি3, এবং দেখেন এই বাক্যের মধ্যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ হিসেবে কিন্তু এখানে হেয়ার শব্দটা যুক্ত আছে, হেয়ার কথা শব্দটা যুক্ত আছে। তাহলে কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম, অর্থাৎ হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, কে এখানে রোপণ করেছিল। 37তম বিশেষ পরীক্ষার প্রশ্ন আমাদের যেই সূত্র অনুযায়ী আমরা পেলাম বাই হুম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হেয়ার, অর্থাৎ কার দ্বারা আসলে গাছটা রোপণ করা হয়েছিল। আচ্ছা তাহলে দেখেন বাই হুম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হিয়ার, তার দ্বারা আসলে গাছটা রোপণ করা হয়েছিল। আচ্ছা এবার যদি আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি, হু ওপেন দ্য ডোর, হু ওপেন দ্য ডোর, কে দরজাটি খুলেছিল, হু ওপেন দ্য ডোর। সবাই একটু উত্তর লিখে কমেন্টস করে জানাবেন কি হতে পারে হু ওপেন দ্য ডোর। এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে আনসারটা কি হতে পারে, সবাই কমেন্টস করে জানাবেন। একদম সেম নিয়ম, হু এর বদলে প্রথম বাই হুম আনবেন, তারপর অক্সিলারি ভার্ব বসাবেন, তারপর আগের মতো অবজেক্টের সাবজেক্ট ভি3 প্লাস এক্সটেনশন। সবাই একটু করার চেষ্টা করেন হু ওপেন দ্য ডোর, সবাই একটু উত্তরটা লেখার চেষ্টা করেন। হু ওপেন দ্য ডোর।
আচ্ছা, মাহমুদা লিখেছেন বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন। সবাই একটু লিখে জানাবেন হু ওপেন দ্য ডোর। আচ্ছা, মুক্তা দেবনাথ লিখেছেন বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন। সাকিবুল লিখেছেন বাই হুম ইজ দ্য ডোর ওপেন। শুভ্রা লিখেছেন বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন। মুনতাসির মহিদ লিখেছেন বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন। আচ্ছা, তাহলে আমরা যদি একটু বিশ্লেষণ করি, দেখেন আমাদের কি বলেছিলাম, আমাদের সূত্র হচ্ছে যদি কোনো বাক্যে হু থাকে, যদি কোনো বাক্যে হু থাকে এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, তাহলে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই হু এর পরিবর্তে সর্বপ্রথম হচ্ছে আমাদের বাই হুম লিখতে হবে। মনে রাখবেন, যদি কোনো বাক্যে হু থাকে, হু থাকলে হু এর পরিবর্তে প্যাসিভ করার সময় প্রথমে হচ্ছে বাই হুম লিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। অক্সিলারি ভার্বটা বসাতে হবে হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট অনুযায়ী। এই বাক্যের অবজেক্ট যেটা আছে সে অনুযায়ী কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটা বসাতে পারছে। প্রথমে দেখতে হবে হু ওপেন দ্য ডোর, বাক্যটা কোন টেন্সে আছে। বাক্যটা আছে মূলত আসলে পাস্ট টেন্সে। তো পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব আসলে দুইটা, একটা হচ্ছে ওয়াজ এবং একটা হচ্ছে ওয়ার, দুইটা হচ্ছে পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব। তাহলে দেখেন আমাদের অবজেক্টটা কি আছে, মানে সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা হচ্ছে দা ডোর। তো দা ডোর কি, দা ডোর কিন্তু একটা দরজা, দা ডোর কিন্তু একটা দরজা, সেটা কিন্তু সিঙ্গুলার, এবং সিঙ্গুলার হলে কিন্তু সেখানে অবশ্যই ওয়াজ বসবে। তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা কি হবে, অক্সিলারি ভার্বটা কিন্তু আমাদের এখানে ওয়াজ হবে, অর্থাৎ বাই হুম ওয়াজ পেয়ে গেলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অবজেক্টকে সাবজেক্ট হিসেবে এখানে বাক্যে আনতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা, তাহলে হচ্ছে এই বাক্যের মতো অবজেক্ট কিন্তু দা ডোর। তাহলে আমরা অবজেক্ট এখানে বসাবো বাই হুম ওয়াজ দা ডোর, বাই হুম ওয়াজ দা ডোর। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের এই বাক্যের যে ভি থ্রি আছে, অর্থাৎ আমাদের কিন্তু পরবর্তীতে ভি থ্রি বসাতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে বাক্যের মধ্যে ভি থ্রি বসে, তাহলে দেখেন এখানে কিন্তু ভি থ্রি ওপেন দেওয়া কিন্তু আছে। তো আমরা যদি এখানে ভি থ্রি বসিয়ে দিই, অর্থাৎ বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন, তাহলে কিন্তু উত্তরটা খুব সহজে পেয়ে যাচ্ছি। হু ওপেন দ্য ডোর, কে ডোরটা খুলেছিল। বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন, অর্থাৎ কার দ্বারা কিন্তু আসলে ডোরটা খোলা হয়েছিল। তাহলে যারা আসলে বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন লিখেছেন তাদের উত্তরটা কিন্তু আসলে সঠিক হয়েছে। কোনো একজন ইজ লিখেছেন, ইজ কিন্তু হবে না, কারণ বাক্যটা কিন্তু আমাদের আছে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্বে কিন্তু ওয়াজ দা ওয়ার। তো আশা রাখি যিনি ইজ লিখেছেন তিনি কোথায় ভুল হয়েছে বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আপনাকে এটা কিন্তু একটা ফুল স্টপ দেওয়া যাবে না, যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আপনাকে ইন্টারোগেটিভ কোশ্চেন মার্কটা দিতে হবে। আচ্ছা, এবার যদি আমরা পরবর্তী যে আরেকটা এক্সারসাইজ আপনাকে দেই, এবং এই নিয়মগুলো থেকে কিন্তু বিসিএস এ বেশি প্রশ্ন হয়, সেগুলো কিন্তু আমরা করাচ্ছি। তো আমরা যেগুলো আবারও বলছি, যেগুলো আমার যতটুকু আসলে প্রয়োজন ততটুকু কিন্তু আমরা এই কোর্সে আমরা প্রোভাইড করব, এর বাইরে আমরা দিব না, কারণ বাইরে যেগুলো আসার দরকার না ওগুলো আমরা পড়বো না, আমরা দিব না। আচ্ছা, এবার যাব হচ্ছে আমরা পরবর্তী বাক্যে। দেখেন, হু ইজ ক্রিয়েটিং, হু ইজ ক্রিয়েটিং, হু ইজ ক্রিয়েটিং দ্য প্রবলেম, হু ইজ ক্রিয়েটিং দ্য প্রবলেম। আচ্ছা, এটার উত্তর কি হবে শুরু চেষ্টা করেন। হু ইজ ক্রিয়েটিং দ্য প্রবলেম, কে আসলে সমস্যাটা তৈরি করছে, সবাই একটু কমেন্টস করে জানাবেন হু ইজ ক্রিয়েটিং দ্য প্রবলেম। হু ইজ ক্রিয়েটিং দ্য প্রবলেম।
আচ্ছা, নুসরাত লিখেছেন বাই হুম ইজ দ্য প্রবলেম বিং ক্রিয়েটেড। হ্যাঁ, সবাই একটু উত্তর করে লিখে জানাবেন উত্তরটা কি হবে। আচ্ছা, মুক্তাদ ইরমান লিখেছেন বাই হুম ইজ বিং দ্য প্রবলেম ক্রিয়েটেড। আচ্ছা, বাই হুম ইজ দ্য প্রবলেম ক্রিয়েটেড, সবাই একটু কমেন্টস করে জানাবেন উত্তরটা কি হবে। এবং লাস্ট ক্লাস অর্থাৎ আমি ভয়েস পার্ট 1 এর ক্লাসে আমি কিন্তু দেখিয়েছিলাম এই বাক্যটা কোন টেন্সে আছে। বাক্যটা কিন্তু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কিন্তু অবশ্যই একটা বিং যুক্ত করতে হয়। এটা যারা লাস্ট ক্লাস করেছেন তারা কিন্তু আসলে খুব ভালো মতো বুঝতে পারছেন, এবং সেই এজন্য কিন্তু আমি ক্লাসগুলো মানে সিকোয়েন্স মানে একটার পর একটা অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে করতে হয় সেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু করা আছে, যাতে করে আপনাদের কোনো ধরনের বিষয়গুলো বুঝতে সমস্যা না হয়। সাপোজ আমি যদি আপনাদেরকে প্রথম দিনই অর্থাৎ টেন্সের ভয়েসগুলো না করে আপনাকে যদি প্রথম দিনই প্রথম ক্লাসে এই ভয়েসগুলো পড়াতো, আপনারা কিন্তু পড়াটা ধরতে পারতেন না, আর আপনারা কিন্তু জানতেনই না যে আসলে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সে ভয়েসটা কি হয়। তো লাস্ট ক্লাসে কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা আসলে মনে আসে তাদের কিন্তু আসলে বিং দিয়ে তারা কিন্তু উত্তরটা করবেন। সবাই সেভাবেই একটু কমেন্টস করে জানাবেন উত্তরটা কি হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি হৃদয় লিখেছেন বাই হুম ইজ বিং দ্য প্রবলেম ক্রিয়েটেড। মোহাম্মদ ইমরান লিখেছেন বাই হুম ইজ দ্য প্রবলেম ক্রিয়েটিং। আচ্ছা, মারিয়া লিখেছেন যারা ক্লাসগুলো করেন করেন নিয়মিত করেছিলেন তারা কিন্তু উত্তরটা পারছেন, লিখেছেন বাই হুম ইজ বিং দ্য প্রবলেম ক্রিয়েটেড। তাহলে দেখেন এই বাক্যের ভেতরে, তাহলে এই বাক্যের মধ্যে সূত্র হচ্ছে আমাদের হু থাকলে কি হবে, হু থাকলে প্রথমে শুরুতে আমাদের হচ্ছে বাই হুম যুক্ত করতে হবে। তাহলে হু থাকলে শুরুতে হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে বাই হুম, এখন বাই হুম নিলাম, এবং বাই হুম এর পরে আমাদের বাক্যটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, বাক্যটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকার কারণে আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু এখানে ইজ, অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে ইজ, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকার কারণে আমাদের এক্সট্রা কিন্তু এখানে আমাদের বিং যুক্ত করতে হবে, যেটা কিন্তু আমি লাস্ট ক্লাসে আপনাদের লাস্ট ক্লাসে একদম পড়েছিলাম। তাহলে আমাদের এখানে দুইটা বিষয় বাইরে থেকে আনতে হবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, এবং তার সাথে কিন্তু অবশ্যই যেহেতু কন্টিনিউয়াস ফর্ম সেই জন্য আমাদের অবশ্যই বিংটা আনতে হবে। তাহলে দেখেন বাই হুম, আমরা যদি বাই হুম এখানে অবজেক্টের ভার্বটা বসাই বাই হুম ইজ। আচ্ছা, এখানে অবজেক্টটা কোনটা, অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম। তাহলে দেখেন বাই হুম ইজ দ্য প্রবলেম, ইজ দ্য প্রবলেম। আমি কি বললাম একটু আগে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের জন্য এখানে ইজ এর সাথে বিং যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি ইজ এর সাথে এখানে বিং যুক্ত করি অর্থাৎ প্রবলেমের পরে কিন্তু সেখানে বিং হয়েছে, এবং আমরা বিং বসালাম, এবং এরপরে আমাদের কিন্তু এই বাক্যের মধ্যে ভি3 যুক্ত করতে। তাহলে এখানে ভি3 কোনটা, ক্রিয়েটিং এর ভি3 অর্থাৎ ক্রিয়েটেড, ভি3 ফর্ম হচ্ছে ক্রিয়েটেড, ক্রিয়েটেড। তাহলে আমরা উত্তরটা পাচ্ছি যে বাই হুম ইজ দ্য প্রবলেম বিং ক্রিয়েটেড, বাই হুম ইজ দ্য প্রবলেম বিং ক্রিয়েটেড। অর্থাৎ জাস্ট বেশি কিছু আমরা করিনি, অক্সিলারি ভার্ব আছে এবং অক্সিলারি ভার্বের সাথে আমাদের বাক্যটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস ফর্মে আছে এই জন্য জাস্ট আমরা বিংটা যুক্ত করেছি, আর কোনো কিছু আমরা পরিবর্তন করিনি। তাহলে বাই হুম ইজ দ্য প্রবলেম বিং ক্রিয়েটেড, বাই হুম ইজ দ্য প্রবলেম বিং ক্রিয়েটেড। আছে, এবার আমরা লাস্ট এক্সারসাইজ এখান থেকে দিব, এটা যদি আপনারা পারেন তাহলে বুঝে নিব যে আপনারা একদম এই আজকের যে ক্লাস মানে এই প্রথম রুলসটা আপনাদের ক্লিয়ার হয়েছে, আমরা সেখানে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, লাস্ট কোশ্চেন, হু উইল ডু দ্য ওয়ার্ক। হু উইল যত বেশি এক্সারসাইজ করাবো তত কিন্তু আপনার মনে থাকবে, এই জন্য আপনার হাতে কলমে করাচ্ছি। আপনাদের কিন্তু এই বাসায় করতে দিলে আপনারা কিন্তু অনেকে করতেন না, কিন্তু এখানে হাতে কলমে করাচ্ছি যাতে করে আপনাদের এই পরীক্ষায় এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসলে ভুল না। আচ্ছা, হু উইল ডু দ্য ওয়ার্ক, হু উইল ডু দ্য ওয়ার্ক, লাস্ট প্রশ্ন সবাই একটু উত্তর লিখে জানাবেন। হু উইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটা আসলে করবে সবাই জানাবেন। আচ্ছা, আকাশ লীনা লিখেছেন, রিফাত নন লিখেছেন বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান।
আচ্ছা, আকাশ নিয়ে লিখেছেন বাই হুম উইল দা ওয়ার্ক বি ডান। দেখতে পাচ্ছি আরিবা লিখেছেন বাই হুম উইল দা ওয়ার্ক বি ডান। অর্থাৎ যারা ফার্স্ট ক্লাসটা করেছিলেন তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারছেন যে যেহেতু আমাদের এই এখানে টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তো ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু আসলে একটা উইলের পরে বি দিয়ে যুক্ত করতে হয়। সবার কিন্তু আসলে যারা যারা ক্লাসটি করেছিল সবাই কিন্তু উত্তরটা পারছেন। তাহলে কিন্তু এই রুলসটা আশা রাখি যে এখান থেকে যদি সামনে প্রশ্ন হয়, কারণ এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়ে থাকে, তাহলে আপনার দ্বারা কোনোদিন ভুল হবে ইনশাল্লাহ। তাহলে দেখেন আমাদের আগের মতোই হু থাকলে কি, হু থাকলে শুরুতে হবে আমাদের বাই হোম, বাই হোম, বাই হোমের পরে আমাদের বাক্যটাতে আমাদের অক্সিলারি ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের উইল। আমরা জানি যে যদি কোনো বাক্য অক্সিলারি ভার্বে উইল থাকে এবং সেই বাক্যটা যদি আসলে ফিউচার ইনডিফিনিট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্যাসিভ করার সময় কিন্তু এখানে একটা বি, এটা কিন্তু আসলে এক্সট্রা যুক্ত করতে হবে। তাহলে দেখেন বাই হোম, আমরা কিন্তু বাই হোম পেলাম, তাহলে বাই হোমের পরে কিন্তু অক্সিলারি ভার্ব কোনটা হবে, উইল হবে। তাহলে অক্সিলারি ভার্বটা কিন্তু উইল পেয়ে গেলাম। তাহলে এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট, বসিয়ে দিলাম বাই হোম উইল দা ওয়ার্ক, উইল দা ওয়ার্ক এবং উইলের পরে, উইলের পরে কিন্তু আসলে একটা বি বসে প্যাসিভ করতে গেলে। আচ্ছা, তাহলে বি বসালাম। তারপরে কিন্তু আমাদের ডু এর ভি3 ফোনটা, ডু এর ভি3 হচ্ছে ডান। তাহলে আমরা সহজে কিন্তু পেয়ে গেলাম বাই হোম উইল দা ওয়ার্ক বি ডান। তাহলে এই রুলসটা যদি ক্লিয়ার হয়ে থাকে 100%, সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। যদি রুলসটা ক্লিয়ার হয়ে থাকে, রুলস নাম্বার 1টা ক্লিয়ার হলে সবাই কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। এরপর চলে যাবো হচ্ছে আমাদের রুলস নাম্বার 2 এ চলে যাব। সবাই একটু কমেন্টস করে জানাবেন যদি ক্লিয়ার হয়ে থাকে, একটু কমেন্টস ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, শুভ্রা দেবী, মারিয়া হোসেন, মাহমুদা বন্নি সবাই লিখেছেন ক্লিয়ার। সাকিবুল হোসেন সাকিব লিখেছেন হচ্ছে ক্লিয়ার। সবাই লিখেছেন ক্লিয়ার। হৃদয় দেখতে পাচ্ছি, আফসানা সবাই লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, রুলস এবার শুরু করবো রুলস 2 দিয়ে। আচ্ছা, রুলস 2 এ যাওয়ার আগে আমরা কিছু একটু বিষয় দেখবো, একটু প্রোনাউনের কিছু ব্যবহার দেখবো। আচ্ছা দেখেন, একটা চার্ট দিচ্ছি, প্রোনাউনের কিছু ব্যবহার দেখবো আমরা। প্রোনাউন, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম, এই দুইটা বিষয় একটু দেখবো। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এই বিষয়গুলো আমরা একটু বেসিক যে নিয়মগুলো সেগুলো আমরা একটু দেখবো। আমাদের এটা এই রুলসটার জন্য আমাদের এটা লাগবে। আচ্ছা দেখেন, যদি কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হি থাকে, সি থাকতে পারে, সাবজেক্টিভ ফর্ম আসলে সেখানে দে থাকতে পারে, কিংবা সেখানে ইউ থাকতে পারে, কিংবা সেখানে ইউ থাকতে পারে, ইউ থাকতে পারে। যদি কোনো বাক্যে এই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আসলে যদি কোনো বাক্যে হি হি থাকে, হি থাকলে তার পরিবর্তে অবজেক্টিভ ফর্ম হবে হচ্ছে হিম। সি এর বদলে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, আপনারা সবাই জানেন, তারপর একটু মনে করে দিচ্ছি। দে থাকলে হবে হচ্ছে দেম, এবং ইউ থাকলে ইউ থাকবে, ইউ থাকলে হচ্ছে ইউ থাকবে। অর্থাৎ বা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, এর হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। সি সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। দে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ইউ সাবজেক্টিভ ফর্ম ইউ, আমাদের অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। এটা আমাদের এই সামনের রুলসে লাগবে। অর্থাৎ রুলস নাম্বার 2 হচ্ছে যদি কোনো বাক্য হুম দ্বারা শুরু হয়, রুলস নাম্বার 2, যদি কোনো বাক্যে আসলে হুম দ্বারা শুরু হলে, বাক্যে WHOM হুম দ্বারা শুরু হলে, হুম দ্বারা হুম দ্বারা হুম দ্বারা শুরু হলে, হুম দ্বারা শুরু হলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হু প্লাস অক্সিলারি ভার্ব, তাহলে হুমের বদলে আসলে হু, হু প্লাস অক্সিলারি ভার্ব, হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্টের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, ফর্ম প্লাস এক্সটেনশন বসবে, প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ থাকলে সেটা বসবে। দেখেন, আমি যদি একটা বাক্য লিখি, সাপোজ হুম ডাজ হি লাভ, হুম ডাজ হুম ডাজ হি লাভ, অর্থাৎ সে কাকে পছন্দ করে, হুম ডাজ হি লাভ, সে কাকে পছন্দ করে। তাহলে দেখেন এই বাক্যের ভেতরে, এই বাক্যের মধ্যে আমাদের শুরু হয়েছে কি, এই বাক্যটা স্টার্ট হয়েছে হুম দ্বারা। তো আমাদের সূত্র হচ্ছে যদি কোনো বাক্য হুম দ্বারা শুরু হয়, হুম থাকলে হুমের পরিবর্তে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে আনতে হবে হচ্ছে হু, প্রথমে আমাদের সেখানে হু আনতে হবে। আচ্ছা দেখেন, তাহলে এই বাক্যের মধ্যে বাক্যটা আসলে কোন টেন্সে আছে, বাক্যটা আছে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বাক্যটা আসলে হচ্ছে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখেন প্রেজেন্ট টেন্সে আমাদের কি বসাতে হবে, এখানে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তাহলে দেখেন
এখানে আমাদের প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্বটা আসলে কি হতে পারে? আমার প্রেজেন্টের অক্সিলারি ভার্ব দুইটা হতে পারে, একটা হচ্ছে তিনটা হতে পারে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে ইজ এবং একটা হচ্ছে আর হতে পারে। তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে দেখেন এখানে যে আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের হি। তো হি এর সাথে অক্সিলারি ভার্ব কোনটা হয়? তিনটার মধ্যে কোনটা? এই যে হি এর সাথে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটা কিন্তু সবসময় ইজি বসে। তাহলে আমরা যেহেতু আমাদের বাকি হি আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্বটা কি বসাবো? অক্সিলারি ভার্বটা আসলে এখানে ইজ বসাবো। আচ্ছা বসালাম, তাহলে হু ইজ পেলাম হু ইজ। আচ্ছা এরপর আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, এরপর আমাদের ভি থ্রি ফর্মটা বসাতে হবে বাক্যের মধ্যে। তাহলে এখানে বাক্যের মধ্যে ভি থ্রি ফর্ম হচ্ছে লাভের, ভি থ্রি ফর্ম হচ্ছে লাভ। তাহলে হু ইজ লাভ নিলাম এবং লাভের পর আমরা কিন্তু আমাদের আচ্ছা এখানে একটা বিষয়, এখানে ভি3 পর হচ্ছে বাই যুক্ত হবে, ভি3 পর হচ্ছে বাই যুক্ত হবে, যেটা মিস্টেক ছিল। অর্থাৎ প্রথমে হচ্ছে হুমের পরিবর্তে হু বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভি3 বসবে এবং তারপরে হচ্ছে বাই বসবে এবং তারপরে সেখানে একটা বাই দিলাম। আচ্ছা বাই যুক্ত করলাম, বায়ের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসবে। অর্থাৎ আমাদের যে হি যে সাবজেক্টটা, অর্থাৎ হি যে সাবজেক্টটা, এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা কোনটি? তো আমি একটু আগে চার্টে বলেছিলাম হি এর অবজেক্টিভ ফর্ম কি? হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তো আমরা যদি এখানে হিমটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ হুম ডাজ হি লাভ, সে কাকে ভালোবাসে? হু ইজ লাভড বাই হিম, আসলে সে যাকে ভালোবাসছে সেই মানুষটি আসলে কার দ্বারা ভালোবাসে, কার দ্বারা তাকে ভালোবাসা, সেটা কিন্তু আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের অর্থে চলে আসে। তাহলে আমরা আবারও বলছি, যদি কোনো বাক্য হুম দ্বারা যুক্ত হয়, হুম দ্বারা যুক্ত হলে হুমের বদলে আসলে হু আনতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে আমাদের সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী, এবং তারপরে আমাদের ভি3 বসবে, ভি3 পরে বাই বসে, বায়ের পরে আমাদের যে সাবজেক্টটা থাকবে আর যে প্রোনাউনটা থাকবে তার কি বসবে? তার হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্মটা যুক্ত করতে হবে। আচ্ছা এবার যদি আমি একটা পরবর্তী এক্সারসাইজে যাই, যদি বলি হুম ডিড শি অ্যাকিউজ, হুম ডিড হুম ডিড শি অ্যাকিউজ, অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা, অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা। সবাই একটু উত্তরটা লিখে জানাবেন। হুম ডিড শি অ্যাকিউজ, উত্তরটা কি হবে? হুম ডিড শি অ্যাকিউজ। আমাদের টেন্স কোন টেন্সে আছে? এটা কিন্তু আমাদের রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সবাই একটু উত্তরটা লিখে জানাবেন। হুম ডিড শি অ্যাকিউজ, সে কাকে অভিযুক্ত করেছিল? আচ্ছা হৃদয় লিখেছেন হু ওয়াজ অ্যাকিউজড বাই হার, সাকিবুল হু ওয়াজ অ্যাকিউজড বাই হার, আচ্ছা সবাই দেখতে পাচ্ছি। মাহমুদা মুন্নি হু ওয়াজ অ্যাকিউজড বাই হার, আচ্ছা সোহেল লিখেছেন হু ওয়াজ অ্যাকিউজ, সবাই কিন্তু একই কথাই লিখছেন। তাহলে দেখেন খুবই সোজা, অর্থাৎ আমাদের এই বাক্যের মধ্যে কি আছে? বাক্যটা শুরু হচ্ছে আসলে হুম দিয়ে, তো আমাদের সূত্র হচ্ছে হুম থাকলে হুমের পরিবর্তে শুরু করতে হবে আসলে হু দিয়ে, তাহলে আমরা হুমের পরিবর্তে হু দিলাম, হুমের পরিবর্তে হু নিলাম। আচ্ছা হু এর পর অক্সিলারি ভার্ব হবে, তাহলে দেখেন এই বাক্যটা কি? অক্সিলারি ভার্ব আমাদের এখানে পাস্টে আছে, এই শি এর সাথে অক্সিলারি ভার্ব পাস্ট আছে কোনটা বসে? ওয়াজ বসে, আমরা বসালাম, তাহলে হু ওয়াজ। আচ্ছা বসালাম, তারপরে কি? তারপর হচ্ছে ভি3 কোনটা? অ্যাকিউজের ভি3 হচ্ছে অ্যাকিউজড, অ্যাকিউজের ভি3 হচ্ছে অ্যাকিউজড, বসালাম, অ্যাকিউজড বসালাম। এরপরে কি করতে হবে? তারপর হচ্ছে আমাদের বাই বসাতে হবে, বাই বসালাম, বাই বসিয়ে আমাদের কিন্তু শিয়ার সাবজেক্টিভ ফর্ম এবং শিয়ার অবজেক্টিভ ফর্ম কোনটা? অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। আমাদের কিন্তু এখানে হারটা বসাতে হবে, অর্থাৎ হু ওয়াজ অ্যাকিউজড বাই হার, হুম ডিড শি অ্যাকিউজ, হু ওয়াজ অ্যাকিউজড বাই হার, হু ওয়াজ অ্যাকিউজড বাই হার। তাহলে আমাদের উত্তরটা যাদের সঠিক, বেশিরভাগ কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, তাহলে হু ওয়াজ অ্যাকিউজড বাই হার। তো আমাদের কিন্তু এটাকে এভাবে কিন্তু আপনাদের প্রশ্ন বিসিএস এরকম ভাবে সেট হবে, সেখানে আপনার অপশন দেখা মাত্র আপনারা কিন্তু আসলে সেটা বুঝে নিতে পারবেন। আচ্ছা এই এই রুলস এর লাস্ট আপনাদের কাছে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনারা কিন্তু 100% এই উত্তর থেকে এটা যে মানে বুঝেছেন সেটা প্রমাণিত হবে যে আপনারা 100% আপনারা বুঝেছেন, এবং যেখান থেকে প্রশ্ন আসবে কেন সেখান থেকে আপনারা উত্তর করতে পারবেন যদি লাস্ট প্রশ্নটা আপনারা পেরে থাকেন। লাস্ট প্রশ্নটা হচ্ছে হুম ডিড ইউ কল, তুমি কাকে কল করেছিলে? হুম ডিড ইউ কল, হুম ডিড ইউ কল, তুমি কাকে কল করেছিলে? সবাই একটু উত্তরটা লিখে জানাবেন। হুম ডিড ইউ কল, সবাই একটু উত্তর লিখে জানাবেন।
হুম ডিড ইউ কল, তুমি কাকে কল করেছিলে। শুভরাত লিখেছেন হু ওয়াজ কলড বাই ইউ। আচ্ছা, হৃদয় লিখেছেন হু ওয়াজ কলড বাই ইউ। রিফার লিখেছেন হু ওয়াজ কলড বাই ইউ। সবাই কিন্তু লিখছেন হু ওয়াজ কলড বাই ইউ। আচ্ছা, মেহেদি লিখেছেন শুধুমাত্র হু আর কলড বাই ইউ। তাহলে দেখেন এই বাক্যের ভেতরে তাহলে দেখেন এই বাক্যের মধ্যে হুম থাকার কারণে আমরা হুমের পরিবর্তে কি নিব, হুমের পরিবর্তে আমরা আসলে হু নিব, নিলাম হু। আচ্ছা, হুম ডিড ইউ কল, তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্বটা কোনটা হবে, যেহেতু পাস্টে আছে। আর পাস্টে থাকলে অক্সিলারি ভার্বটা যেহেতু আমরা হু এর সাথে, আমাদের সম্পর্কটা কিন্তু আসলে হু এর সাথে। হু কি, হু মানে হচ্ছে একজন, হু মানে হচ্ছে সিঙ্গুলার, এর জন্য কিন্তু আমাদের সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ওয়াজ বসাতে হবে। হু ওয়াজ বসালাম, হু ওয়াজ এর পরে আমাদের এখানে কলের ভি3 কোনটা, কলের ভি3 হচ্ছে কল্ড, কল্ড বসালাম। তারপরে হচ্ছে হু ওয়াজ কল্ড, এরপর আমাদের বাই বসাতে হবে। বায়ের পরে আমাদের কি, আমাদের এখানে হচ্ছে প্রোনাউন আসলে ইউ, এর অবজেক্ট ফর্ম আসলে ইউ, সেমই থাকে, পরিবর্তন না। তাহলে আমরা সেটি বসিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তাহলে হু ওয়াজ কল্ড বাই, হু ওয়াজ কল্ড বাই ইউ। তাহলে কিন্তু সবাই আপনারা এটা একদম সবাই কিন্তু পেরেছেন। তাহলে এই চলে গেল আমাদের রুলস নাম্বার 2। যেখান থেকে যদি এখনই প্রশ্ন করা হয়, যারা আসলে রুলসটা পারে দেখবেন যে বিসিএস পরীক্ষার 4 লক্ষের মধ্যে আপনার যে দুইটা রুল শেখালাম, 4 লক্ষের মধ্যে 3 লক্ষ পরীক্ষার্থী দুইটা রুল সম্পর্কে উত্তর করতে পারেন। এবং এই বিসিএস ইন্টারগ্রেটিভ সায়েন্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। আপনাদের সিক্রেট বিষয়গুলো বলে দিলাম। এই বিষয়টা ক্লিয়ার কিনা, রুলস 2টা ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে সবাই একটু ইয়েস লিখে কমেন্টস জানাবেন। ক্লিয়ার হলে একটু ইয়েস লিখে কমেন্টস করে জানাবেন। এরপর চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী রুলসে। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ইয়েস লিখে কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আফসানা, রং তুলি, মাহমুদা, মুন্নি, শুভ্রা সবাই লিখেছেন হচ্ছে ইয়েস। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমার রুলস নাম্বার 3-তে। দেখেন, যদি কোনো বাক্য, রুলস নাম্বার 3, রুলস নাম্বার 3, যদি কোনো বাক্যে হোয়াট দ্বারা শুরু হয়, যদি কোনো বাক্যে হোয়াট দ্বারা শুরু হয়, যদি কোনো বাক্য হোয়াট দ্বারা শুরু হয়, হোয়াট দ্বারা, যদি কোনো বাক্য আসলে হোয়াট দ্বারা শুরু হলে, যদি কোনো বাক্যে হোয়াট দ্বারা শুরু হয়, হোয়াট দ্বারা শুরু হলে আমাদের সূত্র হচ্ছে এই হটের পরিবর্তে আমাদের হোয়াটই রাখতে হবে। হটের পরিবর্তে আমাদের হোয়াটই রাখতে হবে। হটের পর আমাদের অক্সিলারি ভার্বটা বসবে আগের মতো, অক্সিলারি ভার্ব বসবে প্লাস এখানে ভি3 বসবে, হট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভি3 বসবে, প্লাস হচ্ছে আমাদের আগের মতো বাই বসবে, প্লাস আসলে এই সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম, সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম বসবে। তাহলে বাক্যের মধ্যে আসলে হোয়াট থাকলে, বাক্যের মধ্যে হোয়াট থাকলে কিন্তু আগের মতো কোনো পরিবর্তনের চিন্তা নেই। অর্থাৎ বাক্যের মধ্যে হোয়াট থাকলে প্যাসিভ করার সময় কিন্তু আমাদের বাক্যে হোয়াট বসবে। দেখেন, যদি একটা এক্সাম্পল দেখি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট আসলে যার অর্থ আসে তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি আসলে কি চাও। তাহলে দেখেন এখানে বাক্যে যেহেতু হোয়াট আছে, যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করতে যাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের এখানে হোয়াটের পরিবর্তে আমাদের হোয়াটই রাখতে হবে। হোয়াটের পরিবর্তে হোয়াট রাখলাম, আসলে হোয়াট রাখলাম। আচ্ছা, হোয়াটের পরে আমাদের অক্সিলারি ভার্বটা কি হবে, তাহলে আমাদের এই বাক্যটা যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স থাকার কারণে আমাদের অক্সিলারি ভার্বটা কি হবে, অক্সিলারি ভার্বটা আমাদের কিন্তু হয় ইজ হবে, না হয় এম হবে, না কিন্তু আসলে আর হবে। তাহলে এখানে হটের সাথে সবসময় অক্সিলারি ভার্বটা কিন্তু এখানে ইজ হয়, তাহলে আমরা ইজ নিলাম, হোয়াট ইজ পেলাম। আচ্ছা, আমরা অক্সিলারি ভার্বটা পেয়েছি। এরপর হচ্ছে আমাদের বাক্যে ভি3 আনতে হবে। তাহলে ওয়ান্টের ভি3 কোনটা, ওয়ান্টের ভি3 হচ্ছে ওয়ান্টেড। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি বসাতে হবে, বাই বসাতে হবে। আচ্ছা, বাই বসালাম, বাইয়ের পরে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউর অবজেক্টিভ ফর্ম কি, সেম, আসলে ইউ বসাতে হবে। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা হচ্ছে আরো সহজ, এটা আমাদের আরো সহজ। আচ্ছা, এবার যদি আপনি এক্সারসাইজ একটা দিই করতে, যদি বলি হোয়াট ডিড শি ডেলিভার,
হোয়াট ডিড শি ডেলিভার, সে আসলে কি ডেলিভারি করেছিল, উত্তরটা কি হবে সবাই একটু কমেন্টস করে জানাবেন। হোয়াট ডিড শি ডেলিভার, আগের মতো সেম নিয়ম। হোয়াট ডিড শি ডেলিভার। আচ্ছা দেখতে পাচ্ছি মারিয়া লিখেছেন হোয়াট ওয়াজ ডেলিভার্ড বাই হার, সাবরিনা হোয়াট ওয়াজ ডেলিভার্ড বাই হার, নিসা লিখেছেন হোয়াট ওয়াজ ডেলিভার্ড বাই হার। আচ্ছা কামরুল লিখেছেন হোয়াট ওয়াজ ডেলিভার্ড বাই হার, দেখা যাক সবাই সঠিক দিতে পারে কিনা। আচ্ছা মেহেদু লিখেছেন হোয়াট ওয়াজ ডেলিভার্ড বাই হার, তাহলে সবার কিন্তু উত্তরটা সঠিক হচ্ছে। তবে দেখেন আপনারা সবাই কিন্তু উত্তরটা ধরতে পারছেন, এটাই আমাদের বড় সফলতা। যে যদি কোনো বাক্যে হোয়াট যুক্ত থাকে তাহলে হোয়াটের পরিবর্তে কি, হোয়াটের পরিবর্তে আমাদের হোয়াটই আনতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা হোয়াট আনলাম। তাহলে দেখেন হোয়াট ডিড শি ডেলিভার, তাহলে এই বাক্যটা আছে আমাদের পাস্ট টেন্সে। তাহলে দেখেন টেন্স যে আসলে কতটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখনই কোনো একটা অ্যাডভান্স লেভেলে যাবেন সেখানে অবশ্যই আপনাকে আপনাকে টেস্ট কিন্তু জানতে হবে এবং মাস্ট আপনাকে অক্সিলারি ভার্বগুলো কিন্তু চিনতে হবে। এই জন্য কিন্তু আমি একদম শুরু থেকে ক্লাস 1-এ কিন্তু টেন্স থেকে কিন্তু একদম শুরু করেছিলাম, যেটা কিন্তু এখনো বুঝতে পারছেন আপনারা। সামনে যখন আমরা আরো কঠিন টপিকে যাবো তখন আপনারা সেগুলো বুঝতে পারবেন যে ইংরেজির মাদারই কিন্তু আসলে টেন্স। তাহলে দেখেন এরপর যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কিন্তু সিঙ্গুলার ভার্বটা কিন্তু এখানে ওয়াজ হবে। তাহলে হোয়াট ওয়াজ তাহলে দেখেন আমরা অক্সিলারি ভার্বটা পেয়ে গেলাম ওয়াজ। তাহলে V3 কোনটা হবে, ডেলিভার, V3 হচ্ছে ডেলিভার্ড হচ্ছে V3। তাহলে হোয়াট ওয়াজ ডেলিভার্ড। এবার আমরা বাই বসাতে, বাইয়ের পরে আমাদের শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তাহলে হোয়াট ওয়াজ ডেলিভার্ড বাই হার। আর একটা এক্সারসাইজ দিব, এটা পারলে আপনারা এখান থেকে খুব সহজে উত্তর করতে পারবেন। যদি বলি হোয়াট ডিড ইউ গেস, লাস্ট প্রশ্ন আপনাদের জন্য এই রুলস থেকে। হোয়াট ডিড ইউ গেস, তুমি আসলে কি অনুমান করেছিল। হোয়াট ডিড ইউ গেস, সবার উত্তরটা লিখে জানাবেন। হোয়াট ডিড ইউ গেস। সবাই কমেন্টস করে জানাবেন উত্তর কি হবে। আচ্ছা নুসরাত লিখেছেন যে হোয়াট ওয়াজ গেসড বাই ইউ, কামরুল লিখেছেন হোয়াট ওয়াজ গেসড বাই ইউ, হ্যাঁ সবারই হচ্ছে। আচ্ছা হৃদয় লিখেছেন হোয়াট ওয়াজ গেসড বাই ইউ, সাবরিনা লিখেছেন আপনার গেস্ট বানানো হয়নি সাবরিনার। আচ্ছা হোয়াট ওয়াজ গেসড বাই ইউ, মুক্তা লিখেছেন, সবাই লিখেছেন হোয়াট ওয়াজ গেসড বাই ইউ। তাহলে দেখেন উত্তরটা কি হয়। তাহলে আমার হোয়াটের পরিবর্তে কি, হোয়াটের পরিবর্তে আমাদের হোয়াট বসাতে হবে। আমাদের বাক্যে যেহেতু আমাদের পাস্ট টেন্সে আসে তাহলে কি হবে, হোয়াটের সাথে ওয়াজ হবে। তাহলে হোয়াট ওয়াজ গেল, এবার V3 হবে। গেস্টের V3 আসলে গেস্ট, অনেকে বানান ভুল করেছেন। হোয়াট ওয়াজ গেস্ট, এবার হচ্ছে বাই হবে। বাই ইউ এর অবজেক্টিভ ফর্ম কি, ইউ এর অবজেক্টিভ ফর্ম আসলে ইউই থাকবে। তাহলে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কিন্তু আমরা 3টা রুলস জানলাম। 3টা রুলস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ 3টা রুলস, এবং 3টা রুলস থেকে কিন্তু BCS এ ঘুরে ফিরে প্রশ্ন দিয়ে দেয়। তো এই 3টা রুলসটা কিন্তু, এই 3টা রুলসের মধ্য দিয়ে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ যে ফর্মটা সেটা শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ 3টা নিয়ম আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। এরপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট নিয়ম চলে যাবো, সেখানে চলে ঢুকবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে। আশা রাখি যে 3টা নিয়ম থেকে প্রশ্ন হলে আপনাদের কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। আচ্ছা হৃদয় লিখেছেন আলহামদুলিল্লাহ সবই ক্লিয়ার এই পর্যন্ত। ফাল্গুন আহমেদ ক্লিয়ার, সাবরিনা প্রিয়া, ফাল্গুন আহমেদ মারিয়া, আচ্ছা সবাই লিখেছেন ক্লিয়ার। এবার চলে যাবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে।
আচ্ছা, এবার চলে যাবো ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসে, ইম্পারেটিভ সেন্টেন্সের আবার। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেখানে যেই বাক্যের মধ্যে আদেশ বোঝাবে, যেই বাক্যের মধ্যে উপদেশ বোঝাবে, কিংবা যেই বাক্যের মধ্যে কোনো নিষেধ বোঝাবে। অর্থাৎ যদি কোনো বাক্যে আদেশ উপদেশ নিষেধ বোঝানো থাকে তাহলে সেই বাক্য মূলত আসলে ইম্পারেটিভ সেন্টেন্স সেই বাক্যটা হয়ে থাকে। যদি কোনো বাক্যে আদেশ উপদেশ নিষেধ বোঝে তাহলে সেই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সে হয়ে থাকে। যেমন প্রথম নম্বর রুলসটা আমরা শুরু করব, যদি কোনো বাক্য ভিওন দ্বারা শুরু হয়। রুলস 1 নাম্বার, প্রথম রুলস হচ্ছে যদি কোনো বাক্যটা শুধুমাত্র ভিওন দ্বারা শুরু হয়, অর্থাৎ সেখানে বাক্যটা শুরু হবে হচ্ছে ভিওন দ্বারা। ভিওন দ্বারা শুরু হলে তাহলে সেখানে অবশ্যই আমাদের প্রথমে লেট বসাতে হবে। লেট প্লাস অবজেক্ট, ওই বাক্যের অবজেক্ট বসাতে হবে, প্লাস বি বসাতে হবে, প্লাস আসলে V3 বসাতে হবে। অর্থাৎ যদি কোনো বাক্য দেখেন যে V1 দ্বারা শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো একটা বাক্য V1 দ্বারা শুরু হয়েছে, V1 দ্বারা শুরু হলে সেখানে আমাদের উত্তরটা করতে হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 দিয়ে বাক্যটা শুরু করতে হবে। আচ্ছা, যদি আমি একটা প্রথমে লিখি, যেমন যদি বলি যে কিপ দ্য কমিটমেন্ট, আমি কাউকে একটা উপদেশ দিচ্ছি যে কিপ দ্য কমিটমেন্ট মানে হচ্ছে প্রতিশ্রুতি। আমি তাকে বলছি যে কিপ দ্য কমিটমেন্ট, আমি তাকে একটা উপদেশ দিচ্ছি যে কিপ দ্য কমিটমেন্ট। বাক্যটা আমি একটা উপদেশ দিচ্ছি কাউকে যে কিপ দ্য কমিটমেন্ট, যে আপনার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আপনি অবশ্যই রাখবেন, উপদেশ দিচ্ছি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন এই বাক্যটা শুরু হয়েছে কিপ দ্বারা। কিপ হচ্ছে বাক্যের মধ্যে V1, তাহলে আমাদের বাক্যটা কিন্তু শুরু হয়েছে V1 দ্বারা। অর্থাৎ যখনই কোনো বাক্য V1 দ্বারা শুরু হবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ওই বাক্যের শুরুতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাক্যের শুরুতেই একটা লেট আনতে হবে, আনলাম লেট। লেটের পরে আমাদের ওই বাক্যের মধ্যে অবজেক্ট বসাতে হবে। দেখেন কিপকে যদি প্রশ্ন করি আমরা হোয়াট দ্বারা, কিপকে যদি আমরা প্রশ্ন করি হোয়াট দ্বারা, যে আমি আসলে কি রাখবো, উত্তরটা কিন্তু আসে আমি কমিটমেন্টটা রাখবো। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমি কিন্তু সেই বাক্যের মধ্যে অবজেক্টটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অবজেক্টটা কোনটা, আমাদের দ্য কমিটমেন্ট, এই পুরো অংশটা কিন্তু আমাদের বাক্যের মধ্যে অবজেক্ট। তাহলে আমরা এখানে বাক্যের মধ্যে অবজেক্টটা বসালাম, অর্থাৎ লেট দ্য কমিটমেন্ট। আচ্ছা, তো আমরা বাক্য সূত্রের মধ্যে লেট বসালাম, অবজেক্ট বসানোর আমাদের কি বসাতে হবে, বি বসাতে হবে। বাইরে থেকে আমাদের বি আনতে হবে, বসালাম বি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে V3 বসাতে হবে। দেখেন এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা, এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে কিপ, তাহলে কিপের V3 কোনটা, কিপের V3 হচ্ছে কেপ্ট, KEPT কেপ্ট। তাহলে আমাদের উত্তরটা কিন্তু আসে যে কিপ দ্য কমিটমেন্ট, যে কমিটমেন্টটা তুমি ধরে রাখো। আমাদের প্যাসিভ করলে হচ্ছে লেট দ্য কমিটমেন্ট বি কেপ্ট, অর্থাৎ কমিটমেন্টটা প্রতিশ্রুতি ধরে রাখা হোক, কমিটমেন্ট বা প্রতিশ্রুতি ধরে রাখা হোক। তেমনি ভাবে যদি বলি যে ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, এই জানালাটি খোলো, তাহলে এই বাক্যটা শুরু হয়েছে আমাদের V1 দ্বারা শুরু হলে আমাদের কি হবে, আমাদের শুরুতে হচ্ছে লেট বসাতে হবে, লেট বসালাম, শুরুতে লেট বসালাম। এটার পর অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডো, হচ্ছে এখানে অবজেক্ট, অর্থাৎ লেট দ্য উইন্ডো। আচ্ছা, অবজেক্টের পরে আমাদের কি আনতে হবে, একটা বি আনতে হবে, আনলাম এখানে বি এর পর আমাদের V3, তাহলে ওপেন এর V3 ফর্ম কোনটা, এটা আরো সহজ, ওপেন এর V3 হচ্ছে ওপেন, এটা আরো সহজ, আপনারা সবাই পারবেন। আপনার জন্য একটা এক্সারসাইজ দিব, যদি বলি যে ফুলফিল দ্য বিসিএস প্রিপারেশন। দেখেন যদি একটা প্রশ্ন এক্সারসাইজ করতে দেই, যদি বলি যে ফুলফিল দ্য বিসিএস প্রিপারেশন, উত্তরটা কি হবে একটু কমেন্টস করে জানাবেন। ফুলফিল দ্য বিসিএস প্রিপারেশন উত্তরটা কি হবে কমেন্টস করে জানাবেন। উত্তরটা কি হবে সবাই একটু জানাবেন। আচ্ছা, মুনতাসি লিখেছে লেট দ্য বিসিএস প্রিপারেশন বি ফুলফিল। মাহমুদা মুন্নি লেট দ্য বিসিএস প্রিপারেশন বি ফুলফিল। সাবরিনা প্রিয়া লেট দ্য, আচ্ছা আপনি আগেটা লিখেছেন, আপনারটা হয়েছে, সবাই কমেন্টস করে জানাবেন। মাহেদিও লিখেছেন একই কথা। ফাল্গুন আহমেদ লিখেছেন লেট দ্য বিসিএস প্রিপারেশন বি ফুলফিল। তাহলে দেখেন তাহলে সবাই কিন্তু উত্তরটা পেরেছেন, একদম এটা সহজ নিয়ম।
আমাদের এটা খুব সহজ নিয়ম। তাহলে আমাদের বাক্যের মধ্যে, তাহলে যেহেতু বাক্যটা ভিয়ন দ্বারা শুরু হয়েছে, ভিয়ন দ্বারা শুরু হলে আমাদের বসাতে প্রথমে লেট, এটার পরে আমাদের হচ্ছে এখানে অবজেক্ট আনতে হবে। তার অবজেক্টটা হচ্ছে দ্য বিসিএস প্রিপারেশন, এটা হচ্ছে বাক্যের মধ্যে অবজেক্ট। তো লেট দ্য বিসিএস প্রিপারেশন, লেট দ্য বিসিএস প্রিপারেশন, প্রিপারেশন প্রিপারেশন, তাহলে সাথে একটা বি আনবো। বি এর পরে কি হবে? ফুলফিলের ভি3 ফর্ম কোনটা? ফুলফিলের ভি3 ফর্ম হচ্ছে ফুলফিল্ড, ফুলফিলের ভি3 ফর্ম হচ্ছে ফুলফিল। তাহলে কি উত্তরটা হচ্ছে কি লেট দ্য বিসিএস প্রিপারেশন বি ফুলফিল, অর্থাৎ বিসিএস প্রিপারেশনটা আসলে ফুলফিল বা সম্পূর্ণ করা হোক। তাহলে সবাই কিন্তু উত্তরটা পেরেছেন। চলে গেল হচ্ছে রুলস নাম্বার 1। এবার আমরা যাবো হচ্ছে রুলস নাম্বার 2, ইম্পারেটিভ রুলস নাম্বার 2 এ প্রবেশ করব। দেখেন, যদি কোনো বাক্য ইম্পারেটিভের যদি কোনো বাক্য রুলস নাম্বার 2, যদি কোনো বাক্য লেট দ্বারা শুরু হয়, যদি কোনো বাক্য লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হলে আপনাকে আমাদের সূত্রটা হবে লেট প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3 প্লাস বি প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে দেখেন, যদি কোনো বাক্য আমাদের লেট দ্বারা শুরু হয়, তো আমি যদি এখন লেট দ্বারা একটা বাক্য লিখি, যদি বলি লেট রহিম টেল দ্য ট্রুথ, লেট রহিম টেল দ্য ট্রুথ, অর্থাৎ রহিমকে সত্যটা বলতে দাও। লেট রহিম টেল দ্য ট্রুথ, অর্থাৎ রহিমকে সত্যটা বলতে দাও, রহিমকে সত্যটা বলতে দাও। এটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বাক্য, যে বাক্যটা শুরু হয়েছে লেট দ্বারা। তো লেট দ্বারা শুরু হলে আমাদের প্রথমে লেটের পরিবর্তে লেটে থাকবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, তো লেট গেল। আচ্ছা, তাহলে এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা? এই বাক্যের মধ্যে অবজেক্টটা হচ্ছে দ্য ট্রুথ, এটা হচ্ছে বাক্যের মধ্যে অবজেক্ট। তাহলে বাক্যের মধ্যে অবজেক্ট যদি বসাই, লেট দ্য ট্রুথ, অবজেক্ট পেয়ে গেলাম লেট দ্য ট্রুথ। এরপর আমাদের বি প্লাস ভি3 বসবে, তাহলে বি বসালাম। ভি3 কোনটা হবে? এখানে ভার্ব হচ্ছে টেল, টেলের ভি3 কি টোল্ড, তাহলে টেলের ভি3 টোল্ড বসালাম। লেট দ্য ট্রুথ বি টোল্ড, আচ্ছা বসালাম। এরপর হচ্ছে বাই বসাবো, বাই। এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে রহিম। এবং সাবজেক্টটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের বাক্যটা চলে আসছে। তাহলে লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই রহিম, অর্থাৎ রহিমের দ্বারা সত্য কথাটি বলা। আবার বলছি, যদি কোনো বাক্য লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হলে এটির পরিবর্তে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় লেটের পরিবর্তে লেটই থাকবে। তারপর এই বাক্যের মধ্যে অবজেক্ট বসিয়েছি দ্য ট্রুথ, তারপর আমাদের সূত্র হচ্ছে বি প্লাস ভি3 বসিয়েছি বি টোল্ড, এবং তারপর হচ্ছে বাই প্লাস সাবজেক্ট রহিম দিয়ে বাক্যটা শেষ করেছে। আচ্ছা, এবার যদি বলি লেট দ্য সিং, লেট হার, যদি বলি লেট হার সিং এ সং, তাকে একটা গান গাইতে দাও। লেট হার সিং এ সং, তাকে একটা গান গাইতে দাও। উত্তরটা কি হবে সবাই কমেন্টস করে জানাবেন। লেট হার সিং এ সং, তাকে একটা গান গাইতে দাও। আচ্ছা, শুভ্রা দেবী লিখেছেন লেট এ সং বি সাং বাই হার। কামরুল লিখেছেন নুসরাত ফেরদৌসি লেট এ সং বি সাং বাই। আচ্ছা, যারা উত্তর করছেন, আচ্ছা সাবরিনা প্রিয়া লেট এ সং বি সাং বাই হার। তাহলে দেখেন, যারা উত্তরটা করেছেন লেট এ সং বি সাং বাই হার, তাহলে দেখেন এই বাক্যের ভেতরে আমাদের লেট থাকলে কিন্তু আমাদের লেটই বসাতে হবে। তাহলে আমরা লেট বসিয়েছি। লেটের পরে আমাদের অবজেক্ট কোনটা? এই বাক্যের মধ্যে অবজেক্ট হচ্ছে এ সং, তো লেট এ সং বসালাম। লেট অবজেক্ট বসানোর পরে আমাদের কাজ হচ্ছে বি প্লাস ভি3 বসানো, তার আমরা হচ্ছে বি বসালাম। আর সিং হচ্ছে এখানে ভার্ব, সিং এর ভি3 হচ্ছে সাং, এসইউএনজি সাং। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বাই বসে, বাইয়ের পরে আমাদের যে সাবজেক্টটা হার বসে দিলে কিন্তু আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে হচ্ছে লেট এ সং বি সাং বাই হার, লেট এ সং বি সাং বাই হার। চলে গেল হচ্ছে আমাদের রুলস নাম্বার 2। এবার চলে যাবো হচ্ছে আমরা রুলস নাম্বার 3 তে। এবার চলে যাবো রুলস নাম্বার 3 তে। আচ্ছা, ইম্পারেটিভের 3 নম্বর রুল, যদি কোনো বাক্য ডোন্ট দ্বারা শুরু হয়, যদি কোনো বাক্য ডোন্ট দ্বারা শুরু হয়, ডোন্ট দ্বারা শুরু হওয়া মানেই ডোন্ট দ্বারা শুরু হলে, যদি কোনো বাক্য ডোন্ট দ্বারা শুরু হয়
ডোন্ট দ্বারা শুরু হলে আমাদের করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে আনতে বলছে লেট নট। আচ্ছা, লেট নট আনলাম, লেট নটের পরে আমাদের অবজেক্ট বসবে প্লাস বি বসবে প্লাস আসলে V3 বলবো। অর্থাৎ আপনার মেইন টপিকই হচ্ছে যদি কোনো বাক্যে আসলে ডোন্ট দ্বারা শুরু হয়, ডোন্ট দ্বারা শুরু হয় মানে ডোন্টটা কি, ডোন্ট মানে হচ্ছে নেগেটিভ ফর্ম এবং ডোন্টের সাথে কিন্তু একটা নট আছে। মনে রাখবেন যখনই আসলে ডু এর সাথে নট থাকবে, ডু এর সাথে নট থাকা মানে হচ্ছে আপনাকে অবশ্যই লেটের সাথে একটা নটটা, লেটের সাথে কিন্তু একটা নট আনতে হবে। যদি বলি যে ডোন্ট ক্রস দ্য লিমিট, ডোন্ট ক্রস দ্য লিমিট, যে সীমা অতিক্রম করো না, ডোন্ট ক্রস দ্য লিমিট, সীমা অতিক্রম করো না, ডোন্ট ক্রস দ্য লিমিট, সীমা অতিক্রম করো না। তাহলে দেখেন যদি আমরা এই বাক্যটা করি, দেখেন এই বাক্যটা কি আছে, ডোন্ট আছে, ডোন্ট থাকলে কি আনতে হবে, ডোন্ট থাকলে কিন্তু আমাদের বাক্য শুরুতে একদম লেট নট আনতে হবে প্যাসিভ করার সময়। লেট নট আনলাম। এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে দ্য লিমিট, হচ্ছে অবজেক্ট, নিলাম অবজেক্ট, লেট নট দ্য লিমিট, অবজেক্ট পেয়ে গেলাম। অবজেক্টের পরে আমাদের বাক্যে এক্সট্রা আরেকটা বি আনতে হবে, বি আনলাম, আর V3 আনতে হবে। তাহলে ক্রসের V3 কোনটা, ক্রসের V3 হচ্ছে ক্রসড, ক্রসের V3 আসলে ক্রস। তাহলে কি তোমার উত্তরটা খুব সহজেই পাচ্ছি যে ডোন্ট ক্রস দ্য লিমিট মানে সীমা অতিক্রম করিও না, লেট নট দ্য লিমিট বি ক্রস, সীমাটা যাতে করে অতিক্রম করা না হয় আরেকজন দ্বারা। এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে চলে আসে। যদি আরেকটা উদাহরণ দেই, যদি বলি যে ডোন্ট স্প্রেড, ডোন্ট স্প্রেড দ্য ফেক নিউজ, অর্থাৎ মিথ্যা সংবাদ ছড়িও না, ডোন্ট স্প্রেড দ্য ফেক নিউজ। সবাই একটু কমেন্টস করে জানাবেন উত্তর কি হবে, ডোন্ট স্প্রেড দ্য ফেক নিউজ। ডোন্ট স্প্রেড দ্য ফেক নিউজ, মিথ্যা সংবাদ ছড়িও না, কি হবে সবাই জানাবে। আচ্ছা, মুক্তা লিখেছেন লেট নট দ্য ফেক নিউজ বি স্প্রেড। আচ্ছা, একজন স্প্রেডের লিখেছেন, না স্প্রেডের সাথে স্প্রেড 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 হয় মানে স্প্রেডের এটা হয় না। আচ্ছা, ফাগুন লিখেছেন লেট নট দ্য ফেক নিউজ বি স্প্রেড, সবাই লিখেছেন একই কথা। মেহেদি লেট নট দ্য ফেক নিউজ বি স্প্রেড, সবার কিন্তু উত্তরটা হচ্ছে। আমরা দেখেন ডোন্ট যেহেতু বাক্যে আছে, ডোন্ট থাকলে আমাদের বাক্যে ডোন্টের পরিবর্তে লেট নট নিতে হবে, নিলাম লেট নট। লেট নটের পরে আমাদের অবজেক্ট কোনটা, দ্য ফেক নিউজ হচ্ছে এখানে অবজেক্ট, দ্য ফেক নিউজ অবজেক্ট নিলাম, দ্য ফেক নিউজ অবজেক্ট নিলাম, তো লেট নট দ্য ফেক নিউজ। এরপর আমাদের বি নিলাম, বি এর পর আমাদের V3 কোনটা হবে, V3 হচ্ছে স্প্রেডের V3 হচ্ছে স্প্রেড, স্প্রেডের V3 হচ্ছে স্প্রেড, একই থাকবে। তার উত্তরটা কিন্তু হচ্ছে লেট নট দ্য ফেক নিউজ বি স্প্রেড, লেট নট দ্য ফেক নিউজ বি স্প্রেড। এবার চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী নিয়মে, অর্থাৎ রুলস নাম্বার 4-এ চলে যাব। এবার চলে যাবো হচ্ছে রুলস নাম্বার 4-এ। যদি কোনো বাক্য নেভার দ্বারা শুরু হয়, যদি কোনো বাক্য নেভার দ্বারা শুরু হয়, নেভার দ্বারা শুরু হলে, নেভার, যদি কোনো বাক্য নেভার দ্বারা শুরু হয়, তাহলে নেভার দ্বারা শুরু হলে কি হবে, নেভার দ্বারা শুরু হলে লেট নট, নেভার আগের মতো, নেভার কিন্তু একটা নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ থাকলে কিন্তু লেট নট নেগেটিভ ফ্রেজ ইউজ করতে হবে। লেট নটের পরে আমাদের অবজেক্ট আনতে হবে এবং এই নেভারের পরিবর্তে ওই বাক্যে এভার বসাতে হবে। এভারের পরে কিন্তু যথারীতি আমাদের আগের নিয়ম অনুযায়ী বি প্লাস V3, আগের নিয়ম অনুযায়ী কিন্তু বি প্লাস V3 যুক্ত হবে। যদি বলি নেভার টেল এ লাই, যে কখনো মিথ্যা কথা বলিও না, নেভার টেল এ, নেভার টেল এ লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলিও না। তাহলে দেখেন আমাদের সূত্রটা হচ্ছে নেভার মানে হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড মানে হচ্ছে সেখানে অবশ্যই নেভারের পরিবর্তে লেট নট বসাতে হবে, লেট নট বসাতে, বসালাম লেট নট। এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা, এলাই হচ্ছে অবজেক্ট, বসালাম অবজেক্ট। এই যে লেট নটের পরে যে আমাদের বাক্যের মধ্যে নেভার রয়েছে, এই নেভার থাকার কারণে নেভারের পরিবর্তে নেভারকে উঠিয়ে আমাদের কিন্তু এই বাক্যে অবশ্যই একটা এভার আনতে হবে অবজেক্টের পর। আচ্ছা, আনলাম এভার, লেট নট এ লাই, এভার। আচ্ছা, তারপর আমাদের বি আনতে হবে যথারীতি বি, আনলাম বি। এরপর আমাদের টেলের V3 কোনটা, টেলের V3 হচ্ছে টোল্ড। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না, লেট নট এ লাই এভার বি টেল, অর্থাৎ কখনোর জন্য যাতে করে মিথ্যা কথা না বলা হয়। আচ্ছা, এবার যদি বলি যে
নেভার ক্যাচ দ্য ঝাটকা, সবাই উত্তর লিখে জানাবেন। নেভার ক্যাচ দ্য ঝাটকা, নেভার ক্যাচ দ্য ঝাটকা, যে আসলে ঝাটকা ইলিশ মাছ কখনো ধরিও না, কি হবে সবাই একটু কমেন্টস করে জানাবেন। নেভার ক্যাচ দ্য ঝাটকা। আচ্ছা, শুভ্রা দেবী লিখেছেন লেট নট দ্য ঝাটকা এভার বি কট। নিসার রহমান লিখেছে লেট নট দ্য ঝাটকা এভার বি কট। আচ্ছা, হৃদয় হাসান লিখেছেন একই কথা। আচ্ছা, মুক্তা দেবনাথ লেট নট দ্য ঝাটকা এভার বি কট, সবাই লিখেছেন। আচ্ছা, একজন লিখেছেন ক্যাস্ট, না ক্যাস্ট হবে না, ক্যাচের ভিত্তির ফর্ম হচ্ছে কট। তাহলে যারা কট দিয়ে করেছেন তাদের উত্তর 100% সঠিক হয়েছে। তাহলে দেখেন, নেভারের পরিবর্তে আমাকে সূত্র অনুযায়ী করতে হবে আসলে লেট নট নিলাম। লেট নট অবজেক্ট কোনটা? দ্য ঝাটকা হচ্ছে এখানকার অবজেক্ট, নিলাম দ্য ঝাটকা অবজেক্ট নিলাম, দ্য ঝাটকা অবজেক্ট পেয়ে গেলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে নেভার যেহেতু আছে, নেভার থাকলে আমাদের কি বলি সূত্র অনুযায়ী আমাদের এখানে নেভারের পরিবর্তে এভার বসাতে হলো। লেট নট দ্য ঝাটকা এভার। আছে, এরপর হচ্ছে আমাদের বি বসাতে বাইরে থেকে, বি এর পরে কিন্তু আমাদের এখানে ভি3 আনতে হবে। তাহলে ক্যাচের ভি3 কোনটা? ক্যাচের ভি3 হচ্ছে কট, ক্যাচের ভি3 হচ্ছে কট। তাহলে হচ্ছে আমাদের এই লেট নট দ্য ঝাটকা এভার বি কট, লেট নট দ্য ঝাটকা এভার বি কট। তাহলে কিন্তু এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্ট নিয়ম কিন্তু আমাদের চলে গেল। তো ইম্পারেটিভ সেন্টেন্সের সকল নিয়ম ক্লিয়ার, কিন্তু আমি কিন্তু আপনাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিন্তু তিনটা নিয়ম শেষ করলাম, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু 4টা নিয়ম শেষ করলাম। এই 4 আর 3 7টা নিয়ম থেকে কিন্তু বিসিএস সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের 4টা নিয়ম ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ইয়েস লিখে, সবাই একটু কমেন্টস ইয়েস লিখে জানাবেন। এরপরে আমরা 10 মিনিট আলোচনা করে আমরা শেষ করে দিব। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টস করে ইয়েস লিখে জানাবেন। আচ্ছা, মোহাম্মদ ইমরান লিখেছেন ক্লিয়ার, ফাল্গুন আহমেদ ইয়েস, মরিয়াম সুলতানা বৃষ্টি মারিয়া লিখেছেন ইয়েস। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি ইয়েস লিখেছেন। আচ্ছা, এবার আমরা চলে যাবো হচ্ছে, আচ্ছা দেখেন, আচ্ছা এই বাদে অর্থাৎ আমরা কিন্তু ভয়েসের একদম শেষ মোডে চলে এসেছি। আমাদের এই ভয়েস বাদে আমরা আসলে 3টা ভয়েস শিখেছি। একটা হচ্ছে আমরা আগের দিন টেন্সের ভয়েস শিখেছি, আজকে শিখলাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, শিখলাম। আর একটা শিখলাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, এবং এছাড়াও কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রম কিছু ভয়েস আছে, কিছু আসলে এক্সেপশনাল ভয়েস আছে। একটু এক্সেপশনাল ভয়েস গুলো একটু দেখিয়ে দিই, যাতে করে এখান থেকে প্রশ্ন আসলেও আপনাদের ভুল না। এক্সেপশনাল নাম্বার ভয়েসের 1 নম্বর উৎস একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, যদি কোনো বাক্যে আসলে অ্যানোয়েড সেইজড, যদি কোনো বাক্যে অ্যানোয়েড বা সেইজড, যদি কোনো বাক্যে অ্যানোয়েড সেইজড, কভার্ড স্যাটিসফাইড, কিংবা সারপ্রাইজড থেকে থাকে, এবং এই অ্যানোয়েড, সেইজড, কভার্ড, স্যাটিসফাইড, সারপ্রাইজড এই ভার্বগুলো যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, এই ভার্বগুলোর সাথে যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করলে আমরা যে প্রতিটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় আসলে বাই ইউজ করি, সেখানে বাই হবে না, বায়ের বদলে সেখানে উইথ ইউজ করতে হবে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো বাক্যে এই অ্যানোয় বিরক্ত করা, সেইজ, এই কভার্ড, স্যাটিসফাইড, সারপ্রাইজ এই ভার্বগুলো এসে থাকে, এবং সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি উল্লেখ থাকে, তাহলে সেখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সচরাচর যে বাইটা ইউজ করি, সেখানে বাই ইউজ না করে সেখানে আমরা উইথ ইউজ করবো। দেখেন, যদি বলি যে প্যানিক সেইজড মি, যে আতঙ্ক আমাকে বিরাজ করেছিল, প্যানিক
প্যানিক সেইজড মি, প্যানিক সেইজ মি। তাহলে দেখেন এই বাক্যের ভেতরে কিন্তু আমাদের সেইজড এই ভাবটার কথা কিন্তু আছে, এবং দেখেন এখানে কিন্তু মি অর্থাৎ ব্যক্তিকে নির্দেশ করছে, মি কিন্তু একটা ব্যক্তিকে নির্দেশ করছে। যদি এই টাইপের থেকে থাকে তাহলে দেখেন এই বাক্যটা কিন্তু আছে আমাদের পাস্ট ইনডিফিনিট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মি কিন্তু অবজেক্ট, তাহলে কিন্তু এর সাবজেক্ট ফর্ম কোনটা, সাবজেক্ট হচ্ছে আই। আয়ের সাথে কিন্তু আমাদের সেইজড আছে, তাহলে আয়ের সাথে কি বসে, আয়ের সাথে কিন্তু আসলে ওয়াজ বসে, তাহলে আই ওয়াজ সেইজড, আই ওয়াজ সেইজড। এখানে কিন্তু আমি আবার বলছি বাই না বসিয়ে, অর্থাৎ এই দুইটা শর্ত থাকলে বাই না বসে কিন্তু আসলে উইথ বসাতে হবে। তাহলে দেখেন আই ওয়াজ সেইজড উইথ, কিসের সাথে সেইজড হচ্ছে আমি প্যানিক বা আতঙ্কের সাথে আমি আসলে বিরাজ করতে, তাহলে কিন্তু আপনাকে হবে করতে। আবারও বলছি যে যদি কোনো বাক্যে, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম, এটা হচ্ছে কোনো নিয়ম মানে না, অ্যানোয়েড, সেইজড, কভার্ড, স্যাটিসফাইড, সারপ্রাইজ থাকলে নিয়ম অনুযায়ী আমাদের হবে, এবং শুধুমাত্র লাস্ট পার্থক্যটা হবে যে বায়ের বদলে আপনাকে লাস্টে উইথ বসাতে হবে। যদি বলি হিজ স্পিচ স্যাটিসফাইড আস, হিজ স্পিচ স্যাটিসফাইড আস, অর্থাৎ তার বক্তব্য আমাকে সন্তুষ্ট করেছিল, আমাদের সন্তুষ্ট করেছিল। এর উত্তরটা কি হবে সবাই কমেন্টস করে জানাবেন। হিজ স্পিচ স্যাটিসফাইড আস। সবাই জানাবেন উত্তরটা কি হবে। হিজ স্পিচ স্যাটিসফাইড আস, সবাই একটু জানাবেন উত্তরটা কি হবে। তো দেখেন এখানে যে বাক্যে আজটা রয়েছে, আজ আজ কিন্তু আসলে উইকে নির্দেশ করে, তো আমি যদি এই বাক্যের মধ্যে উই বসে আছে, উই বসালাম, তাহলে বাক্যটা যেহেতু আমার পাস্ট টেন্সে আছে, উইয়ের সাথে অক্সিলারি ভার্বটা কি বসে, ওয়ার বসে, তাহলে উইয়ের সাথে ওয়ার বসালাম, ওয়ারের পরে তাহলে উই ওয়ার স্যাটিসফাইড, তাহলে এখানে ভি3 হচ্ছে স্যাটিসফাইড, উই ওয়ার স্যাটিসফাইড, স্যাটিসফাইড, তাহলে আমাদের হচ্ছে বাই না বসে, যেহেতু আমাদের এখানে বাক্যের মধ্যে স্যাটিসফাইড আছে এবং বাক্যের মধ্যে আমাদের এখানে আছে, বাক্যের মধ্যে কিন্তু আমাকে ব্যক্তিকে নির্দেশ করছে, আস মানে হচ্ছে ব্যক্তি, উইকে নির্দেশ করছে, তাহলে আমাদের উই আর স্যাটিসফাইড, উই আর স্যাটিসফাইড উইথ হিজ, তাহলে আমাদের বাই না বসে উইথ বসে, উইথ কি, উইথ হিজ স্পিচ, উইথ হিজ স্পিচ, উইথ হিজ স্পিচ। এবং আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে, আরেকটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে যদি কোনো বাক্যে নো ভার্বের প্যাসিভ করার সময়, আরেকটা নিয়ম আছে নো ভার্বের প্যাসিভ করার সময়, নো ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আসলে আপনাকে সেক্ষেত্রে আসলে বায়ের বদলে আসলে টু বসাতে হয়। সেক্ষেত্রে বায়ের বদলে প্রিপোজিশন আসলে টু বসে, বায়ের বদলে প্রিপোজিশন টু বসে। যেমন যদি বলি হচ্ছে আই নিউ হিম, আমি তাকে চিনতাম, আই নিউ হিম, আমি তাকে চিনতাম, তাহলে আমাদের উত্তরটা করতে হবে যদি হিম, এখানে আমাদের সাবজেক্ট আনতে হবে আসলে হি, তাহলে হি ওয়াজ নোন, এবং সেক্ষেত্রে আমরা বাই না বসি, সেক্ষেত্রে আমাদের বাই হবে না, যে ক্রস দিলাম, সেক্ষেত্রে বাই না বসে আপনাকে বায়ের পরিবর্তে টু বসাতে হবে, টু এর পরিবর্তে, তাহলে হি ওয়াজ নোন টু, তাহলে মি, আয়ের অবজেক্ট হচ্ছে মি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বাই না বসে আপনাকে টু বসাতে হবে, যে হি ওয়াজ নোন টু মি। তো জাস্ট মনে রাখবেন যে নো ভার্বের পরে কখনো আসলে নো ভার্বের পরে কিন্তু আসলে কখনো কি হয় না, কখনো কিন্তু আসলে বাই হয় না, সেখানে নো এর সাথে কিন্তু সবসময় আসলে টু ভার্বটা যুক্ত। তো আপনাদের আজকে যে সমস্ত নিয়মগুলো পড়িয়েছি, এখানে আপনি যদি এই আজকে যা যা পড়িয়েছি, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, এক্সেপশনাল ভয়েস, এগুলো যদি আপনি কোনো একটা বই থেকে নিজে একটা পড়ে যেতেন, আপনার কিন্তু আজকে আমি ক্লাসটা নিয়েছি সর্বোচ্চ মিল 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা পড়াটা আপনি কমপক্ষে আপনি যদি 7 দিনও পড়তেন, আপনি কিন্তু 7 দিন তো মানে ন্যূনতম যদি আপনি 7 দিনও পড়তেন, 7 দিনও কিন্তু আপনি আসলে ক্লাসে যতটা ভালো বুঝছেন তার সেরকম কিন্তু আপনি কোনোভাবেই মানে ওই শুধুমাত্র বই পড়লে বুঝতে পারতেন। এই জন্য কিন্তু আমি বলছি যে আমাদের ক্লাসটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কোর্সের জন্য, বিসিএস এর জন্য, এবং ক্লাস এমন এমন টপিক পড়াবো যেগুলো বিসিএস এর পরীক্ষা আসবে, মিস না। আপনি বিগত সালের প্রশ্ন দেখেন, বয়স থেকে যতগুলো প্রশ্ন এসেছে বিসিএস, সবগুলো কিন্তু আসলে এই কেন্দ্রিক প্রশ্ন এসেছে। তো আজকের মতো এখানে শেষ করব। আজকে যেহেতু একটা ক্লাস পোস্টপোন করা হয়েছে, সেই পোস্টপোন ক্লাসের মেকআপ ক্লাসটা খুব শীঘ্র নেওয়া হবে। আগামীকাল 2টা ক্লাস থাকবে। প্রথম ক্লাস হচ্ছে আপনাদের আগের নিয়মে, অর্থাৎ রাত 6টা 35 মিনিটে প্রথম ক্লাস হবে, এবং রাত 10টা যথারীতি আপনাদের কিন্তু ইংরেজি ক্লাস হবে এই গ্রুপে। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের যেই পড়াগুলো সেটাকে আগামীকাল থেকে ইনশাল্লাহ আবারও দেওয়া হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।